তাহলে এই রকম এতগুলো নক্ষত্রের মধ্যে একটা ছোট্ট মাপের নক্ষত্রকে সূর্য, তার 8টি গ্রহের মধ্যে ছোট গ্রহ পৃথিবীর, 204খানা দেশের মধ্যে একটি দেশ, 7ম বৃহত্তম দেশ ভারতের, 28টা অঙ্গরাজ্যের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গের, 23টা জেলা, সম্ভবত 23টা জেলার মধ্যে একটা জেলা কলকাতার। এই শহরের এই ছোট্ট ঘরে বসে তুমি বলছো বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি জয় করব। কেন ইমাজিন কতটা বোকা। তাহলে আমরা পরিমাপ অধ্যায়টাকে শেষ করেছি। আই হোপ পরিমাপ অধ্যায় নিয়ে কোনো ডাউট নেই, এবং পরিমাপ অধ্যায়ের যে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল আছে সেখানে যে অবজেক্টিভ ভৌত বিজ্ঞান বইটা ছিল সেখান থেকে কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা করে ফেলেছি। যারা করনি বা ক্লাসে অ্যাবসেন্ট আছো তারা অবশ্যই কারোর থেকে নিয়ে নিও। আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টারটা শুরু করব। জানি না, পরীক্ষা আশা করছি মার্চ মাসের লাস্ট উইকে হবে বা এপ্রিলের ফার্স্ট উইকে হবে, আর আমাদের হাতে টাইম একদমই কম, মানে বুঝতে পেরেছো? তো জানুয়ারি মাস তো ঢুকেই গেল, ও দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তার মানে এই 2 মাস আছে আমার কাছে, ওই মার্চ মাসের যতটুকুই। আর আমার একটা বিশেষ শর্ত সবসময় অ্যাপ্লাইড হয় যে আমি সিলেবাস শেষ করবই। তো সব স্কুলের সিলেবাস একরকম হয় না, কিছু কিছু স্কুলের সিলেবাস বাহার সম হয়, কিছু কিছু স্কুলের সিলেবাস একদমই কম থাকে। তো যেহেতু সবাই সব রকম ভাবেই পড়ছি আমরা মোটামুটি সব রকমই চেষ্টা করবো সিলেবাসকে কভার করার। ক্লিয়ার? আজকে আমরা পড়বো বল ও গতি। বল ও গতি এই অধ্যায়টায় অ্যাকচুয়ালি দুটো পার্ট আছে, একটা হচ্ছে বল আর একটা হচ্ছে গতি। এই যে বল পার্টটা দেখছো, এই বল পার্টের আন্ডারে আমরা পড়বো নিউটনের গতি সূত্র, আর গতি সম্বন্ধে আমরা পড়বো আজকে। তাই আমরা গতি সম্বন্ধের ক্লাসটাকে দুটো পার্টে ভাঙবো। আজকে শুধুমাত্র গতি সম্বন্ধে জানবো, আর একটা পার্ট হয় লেখচিত্র। লেখচিত্রটা আমরা নেক্সট দিন পড়বো। তো আমার কাছে এখন মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট সময় আছে। 1 ঘন্টা 20 মিনিটে আমি চেষ্টা করব এই পার্টটাকে পুরোপুরি বুঝিয়ে দেওয়ার। আর একটা পার্ট কি থাকবে তাহলে স্যার? বল সম্বন্ধে। তাহলে টোটাল কটা ক্লাস লাগবে আমার? স্যার 3টে ক্লাস। 3টে ক্লাসে আমার এই চ্যাপ্টার শেষ হবে। আর এই চ্যাপ্টার থেকে অঙ্ক তোমাদের পরীক্ষায় 110% আসবে পরীক্ষায়। তাহলে এখান থেকে একটা দিন শুধু অঙ্ক করাতে লাগবে। তাহলে 3 প্লাস একটা ক্লাস অঙ্কের 4, আর একটা ক্লাস লাগবে আমার কিসের না, তো এই চ্যাপ্টারের যা যা প্রশ্ন উত্তর করানোর জন্য। তো যদি সেটা আমি এই দিনেই করিয়ে দিতে পারি তাহলে 4টে ক্লাসে চ্যাপ্টার শেষ হবে। দেখা যাক আমি 4টে ক্লাসে চ্যাপ্টারটা শেষ করতে পারি কিনা। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট বুঝতে পারলাম? তাহলে এসব রেখে লাভ নাই, চলো সোজা পড়াতে ঢুকি। স্থিতি ও গতি কাকে বলে? স্থিতি কাকে বলে? কোনো একটা বস্তু যদি সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন না করে তখন তাকে বলা হয় বস্তুটা স্থিতি অবস্থায় আছে। যেমন ধরো আমরা এখানে কি করছি না, তো হাঁটছি। এই যে আমি হাঁটছি, তার মানে আমি গতিশীল অবস্থায় আছি, আমার এই অবস্থাটাকে বলা হয় গতি। তাহলে কোনো বস্তু যদি বা কোনো কণা যদি সময়ের সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করে, কোনো একটা কণা এখানে ছিল, ঠিক আছে ছিল, কিন্তু আফটার ফিউ টাইম, কিছু সময় পর এখানে চলে এলো, সময়ের সাপেক্ষে কণাটা অবস্থান পরিবর্তন করলো। তাহলে সময়ের সাপেক্ষে কণা যে অবস্থান পরিবর্তন করলো, আমরা তাহলে বলছি বস্তুটা গতিশীল অবস্থায় আছে, এবং বস্তুর এই অবস্থাটাকে আমরা কি বলছি? গতি। সময়ের সাপেক্ষে তুমি তোমার বেঞ্চে বসে আছো, তুমি কি তোমার অবস্থান পরিবর্তন করছো? না স্যার। তাহলে তোমার এই অবস্থাটাকে বলবো স্থিতিশীল অবস্থা, আর তোমার এই স্থিতিশীল অবস্থায় থাকাটাকে বলবো আমরা স্থিতি। তাহলে তুমি কোন অবস্থায় আছো? স্যার আমি স্থিতিতে আছি। আমি কোন অবস্থায় আছি? আমি গতিতে আছি। সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করলে আমরা বলবো সে গতিশীল অবস্থায় আছে বা গতি। গতিশীল অবস্থায় গতি। তাহলে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করলে সেটা কি হচ্ছে? গতি। আর সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না করলে স্থিতি। কিন্তু এই যে স্থিতি বা গতি বলছি আমরা, এগুলো সবই হচ্ছে আপেক্ষিক। কেন আপেক্ষিক বলতো? তার কারণ দেখ, আমরা যখন কোনো কিছুর গতি ব্যাখ্যা করতে চাইছি না, কারো সাপেক্ষে ব্যাখ্যা করি। একটা উদাহরণ দিচ্ছি তাহলে ভালো বুঝতে পারবি ব্যাপারটা। বুঝছি। ব্যাপারটা হচ্ছে, ধর একটা ট্রেন,
একটা ট্রেন চলছে, ট্রেন চলছে, এই ট্রেনে কোনো একটা জায়গায় জানালা আছে, উইন্ডো, জানালা আছে, আর জানালার মধ্যে তুমি বসে বাইরের দিকে কবি সুকান্তর মতো দেখছো, এরকম ভাবে আছো, আর ট্রেন ছুটছে এদিকে, ট্রেন ছুটছে এদিকে, আর এখানে ধরো কোনো একটা গাছ আছে, ঠিক আছে, তুমি ভালো অফিসার হয়ে গেছো, এখানে বসে যাচ্ছে সুন্দরভাবে, আর তোমারই বন্ধু সে পড়াশোনা করতো না, সেই গাছের রেপে বসে গাছের নারকেল পাচ্ছে, কি করবে সে? কিছু করতে পারছে না, ঠিক আছে। যাক, জোকস অ্যাপার্ট, পড়াশোনা শিখেই যে অনেক কিছু বড় হবে এরকম কোনো মানে নাই, অনেকে পড়াশোনা না করে অনেক বড় জায়গায় চলে যায়, সেটা আলাদা কথা। জোকস অ্যাপার্ট, আমি জাস্ট পড়ানোর জন্য বলছি। তো এরকমই একটা তোমার বন্ধু, যে তোমার ক্লাসে পাত্তা দিত না, তুমি ওকে দেখছো, ও তোমাকে দেখছে, এবার দেখা দেখির মধ্যে কি চলছে, তুমি দেখবে যে এ এইদিকে পালিয়ে যাচ্ছে, আর ও দেখবে তুমি এইদিকে চলে যাচ্ছ, কথাটা ঠিক তো? তার মানে আমি যদি এইখানে বসে ভাবি, আমি যদি আমার ট্রেনের ভেতরে বসে থাকা সমস্ত যাত্রীদেরকে দেখি, তারা সবাই কি অবস্থায় আছে স্যার? স্থির অবস্থায় আছে। ভালো করে বোঝো, ধরো এই যে রুম যেখানে বসে আছি, এই রুমটাই যদি এখন ছুটতে শুরু করে, ধরো উদাহরণ দিচ্ছি, ছুটতে শুরু করে, তাহলে আমরা একে অপরকে কি দেখবো? স্থির দেখবো না? দেখবো আমরা বসে আছি, সুন্দর, কোনো ব্যাপার নাই। কিন্তু আমি যদি এখানে জানলা দিয়ে পাশের কাউকে দেখি, আমার রুম যদি এইদিকে যায়, আমি দেখবো সরাম করে দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখন এই যে জানালায় বসে আছে যে ব্যক্তি, তার সাপেক্ষে এই গাছের আর ওই গাছের মধ্যে থাকা বাঁদরটির গতি কোন দিকে হবে? এদিকে, এদিকে হবে, ঠিক তো? তার মানে ওর সাপেক্ষে এ গতিশীল, হ্যাঁ না বল? ওর তো মনেই হবে গতিশীল। তোমার যদি ফিজিক্সের জ্ঞানটুকু নাই, আই হোপ অনেকেরই নাই, ফিজিক্সের যদি কোনো জ্ঞান না থাকে, একদম বাচ্চা অবস্থায় 2, 3, 4-এ তুমি জানলায় দিয়ে তোমার প্রথম প্রশ্ন, মা দেখো গাছগুলো পেছনের দিকে চলে যাচ্ছে, এটাই বলবো। তুমি কোনোদিনও বলবো না যে মা আমি দেখো এইভাবে যাচ্ছি বলে গাছটা পেছনের দিকে সরে যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে। ভাই, এত ফিজিক্স মানুষও বুঝে না। 2, 3-তে তুমি কি বোঝো? কিছুই বোঝো না। সেই জন্য তুমি এই কোশ্চেনটাই করবে, মা গাছগুলো দেখো পেছনের দিকে চলে যাচ্ছে, কারণ আমার সাপেক্ষে তাই তো মনে হচ্ছে, কিন্তু আমি তো আমার মাকে দেখছি চুপচাপ বসে আছে। সেই জন্য এইখানে আমরা দেখছি আমার সাপেক্ষে গাছ গতিশীল, আর গাছে আমি চেপে বসে আছি, আমি দেখছি ট্রেন গতিশীল, ট্রেনের মধ্যে থাকা সবাই গতিশীল, হ্যাঁ না বলো? তাহলে কে স্থিতি কে গতি, এটা পুরো ঘটনাটা আপেক্ষিক। এখনো যদি মাথায় না ঢোকে, আরো ভালো করে বোঝাচ্ছি। দেখো, ধরো অঙ্কিতা আর আমি দুটো ট্রেনে চলছি, আমি এই দিকের ট্রেনে বসে আছি এই জানলায়, ও বসে আছে ওই দিকের ট্রেনে এই জানলায়। এবার দুটো ট্রেনই একই দিকে চলছে, এবার দুটো ট্রেনই যদি একই দিকে একই বেগে চলে, তাহলে বলতো ওর জানলা আর আমার জানলা মনে হবে স্থির অবস্থায় আছে, হ্যাঁ না বলো? স্থির অবস্থায় আছে। তার কারণ কি? আমার সাপেক্ষে মনে হবে আমি যতটা যাচ্ছি ও ততটা যাচ্ছে, তাহলে আমার সাপেক্ষে ওকে স্থির দেখবো। কিন্তু আমরা দুজনে একে অপরকে বলছি, অঙ্কিতা তুই চুপচাপ বসে আছিস, অঙ্কিতা বলছে স্যার আপনি তো চুপচাপ বসে আছেন। আমরা দুজনে একে অপরের সাপেক্ষে স্থির মনে হচ্ছে, কিন্তু রিতম ঘোষ উপর থেকে দেখছে বেটা দুজনে তো ট্রেন দিয়ে ছুটছে, তাই না? তো দুজনেই ছুটছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা কার সাপেক্ষে কোনো গতি বর্ণনা করছি, সেটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ, হ্যাঁ না বলো? তাহলে পৃথিবীতে বা কোনো জায়গায় চরম স্থিতি বা চরম গতির কোনো অস্তিত্ব নাই, চরম স্থিতি বা চরম গতির কোনো অস্তিত্ব নাই, নেই। আমি বলতে পারি না যে তুমি স্থির অবস্থায় আছো, তুমি বলতে পারো হ্যাঁ স্যার আমি তো স্থির, আমি চুপচাপ বসে আছি, পৃথিবী নিজে ঘুরছে। পৃথিবী নিজে ঘুরছে। পৃথিবী যদি ঘুরে, তাহলে পৃথিবীতে থাকা সবাই কি করছি? ঘুরছি। তাহলে আমরা তো সবাই গতিশীল অবস্থায় আছি, তাহলে আমি কি করে বলবো যে তুমি স্থিতিশীল অবস্থায় আছো? আমার সাপেক্ষে তুমি স্থির। কিন্তু আমি যদি সূর্যে গিয়ে কোনোদিন বসি, তখন দেখবো ওই দেখো বৃহস্পতি ঘুরছে আমাকে কেন্দ্র করে, ওই দেখো পৃথিবী আমাকে কেন্দ্র করে ঘুরছে, সবাই তো ঘুরছে। তাহলে সূর্যে বসলে আমি দেখবো পৃথিবী ঘুরছে, পৃথিবীতে বসে আছি সেজন্য দেখছি সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে যায়। তার মানে আমার সাপেক্ষে পৃথিবী চুপচাপ আছে আর সূর্য তাকে কেন্দ্র করে ঘুরছে, ঠিক বলছি তো? এটাই তো। কিন্তু বিজ্ঞানীরা কি প্রমাণ করলো? আরে ভাই তুই ভুল দেখছিস, তুই সূর্যে গিয়ে যদি বসিস তাহলে বুঝতে পারবি যে তোকে কেন্দ্র করে গোটা 8টা 7টা গ্রহ যতগুলো আছে ততগুলো ঘুরে বেড়াচ্ছে। আমি কথাটা ঠিক বলছি? আবার সূর্য নিজে স্থির নেই। সূর্য আমাদের যে গ্যালাক্সিতে অবস্থিত, তার নাম কি? আকাশগঙ্গা, মিল্কি ওয়ে। সেই মিল্কি ওয়ে আকাশগঙ্গার একটা কেন্দ্রে আছে ব্ল্যাক হোল, তাকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে সূর্যও ঘুরছে, আকাশগঙ্গা নিজে ঘুরছে, তাহলে সবাই গতিশীল, সবাই আমরা গতিশীল। তাহলে স্থির কই স্যার? কারণ আমরা একে অপরের সাপেক্ষে স্থির, সেই জন্য গতি স্থির। এই ঘটনাটা আমরা বলতে পারবো না যে তুমি চুপচাপ বসে আছো তুমি স্থির, পার্মানেন্টলি তুমি স্থির না ভাই।
একটা গ্যালাক্সি যদি দেখো, এটা পুরো গ্যালাক্সি যদি হয়, বোর্ডটা পুরো গ্যালাক্সির কথা ভাবো, পুরো গ্যালাক্সি, সূর্যের অবস্থান করো তো এই দেখো সূর্য এইটুকু না, এর থেকেও ছোট সূর্য। মানে একটা গ্যালাক্সিতে প্রায় নক্ষত্রের সংখ্যা 10⁻13 খানা। একের পিছনে 13 শূন্য বসাও, যা হবে ততটা সূর্য বা নক্ষত্র একটা গ্যালাক্সি। মানে আমাদের মিল্কি ওয়েতে প্রায় একের পিছনে 13টা শূন্য বসালে, যতটা আমি জানি না, অত টাকা আমার কাছে কোনদিন ছিল না, থাকবেও না, তো যতটা হয় ততটা, অত বট অত অত নক্ষত্র আছে, আর সূর্য তার মধ্যে একটা ছোট্ট নক্ষত্র। আর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, যতটা বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, তাদেরকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স। এই অবজারভেবল ইউনিভার্স, এতটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কতগুলো গ্যালাক্সি আছে স্যার? 10⁻11 সংখ্যক গ্যালাক্সি আছে। মানে গ্যালাক্সি আছে প্রায় 10⁻11, একের পিছনে 11টা শূন্য, 10,000 কোটি খানা গ্যালাক্সি আছে। আর এক এক গ্যালাক্সিতে একের পিছনে 13টা শূন্য করে নক্ষত্র আছে। তাহলে তুমি ভাবো তো মোট কত নক্ষত্র আছে স্যার? 10⁻24 খানা নক্ষত্র আছে প্রায়। মানে একের পিছনে যদি 24টা শূন্য বসিয়ে দাও, এত সংখ্যক নক্ষত্র অবজারভেবল ইউনিভার্সে আছে, যেখানে তুমি পৌঁছাতেও জীবনে পারবা না। তাহলে এই রকম এতগুলো নক্ষত্রের মধ্যে একটা ছোট্ট মাপের নক্ষত্রকে সূর্য, তার 8টি গ্রহের মধ্যে ছোট গ্রহ পৃথিবীর, 204 খানা দেশের মধ্যে একটি দেশ, সপ্তম বৃহত্তম দেশ ভারতের, 28টা অঙ্গরাজ্যের মধ্যে একটা রাজ্য পশ্চিমবঙ্গের, 23টা জেলা, সম্ভবত 23টা জেলার মধ্যে একটা জেলা কলকাতার। এই শহরের এই ছোট্ট ঘরে বসে তুমি বলছো বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি জয় করব। কেন ইমাজিন কতটা বোকা, কত বোকা আমরা, আমরা বোকা। আমি এই লজিকটুকু মাথায় ঢোকান, আমরা কত বোকা। যদি কোনো সায়েন্টিস্ট দেখে তাও বলতে পারো। যেমন ধরো বোকামির শেষ সীমা, যে পৃথিবী আমাদের থাকার জন্য উপযুক্ত। হ্যাঁ, বলছে আস্তে আস্তে উপযুক্ত থাকবে না, আচ্ছা মেনে নিচ্ছি। বলছে অ্যাস্টেরয়েড এসে মেরে দেবে। আমার বক্তব্য, অ্যাস্টেরয়েড এসে মারার আগে না আমরা নিজেরা নিজেদেরকে মেরে দেবো। এত প্লাস্টিক, এত পলিউশন, থাকা যাবে না, এমনিতে মরবো আমরা। তো বক্তব্য হচ্ছে, সেই জন্য কি বলছে, যে পৃথিবী ছেড়ে আমরা মঙ্গল গ্রহে কলোনি করব। তার জন্য রকেট পাঠাচ্ছি 10,000 কোটি, 5,000 কোটি, 100 কোটি, কত কোটি কোটি খরচ করে। আমার বক্তব্য, 10,000 কোটি টাকা দিয়ে পৃথিবীতে কত গাছ লাগানো যেত? হতো না? হতো না? পৃথিবীর প্রায় সমস্ত নদীকে পরিষ্কার করে দেওয়া যেত। আমরা সেগুলো করছি না। প্লাস্টিকের বদলে অন্য কিছু ভাবো, সেগুলো করছি না। আমরা পৃথিবী কে বসবাস করছি, আমরা ধরে নিচ্ছি যে আমরা পৃথিবীর এত ক্ষতি করে ফেলেছি, পৃথিবীতে আর থাকার যোগ্য হবে না, এবার আমাদেরকে মঙ্গল গ্রহে যেতে হবে, যেখানে বসতির অস্তিত্বই নাই। জাস্ট ইমাজিন করো কতটা বোকা আমরা। তুমি বলবে না স্যার পৃথিবীতে একদিন শেষ হবে, আরে তো মঙ্গল গ্রহ তো একদিন শেষ হবে, তুই কত দূর ছুটবি? তো যেটা বসবাস যোগ্য সেটাকে আরো ভালো করো, সেটাকে আরো ভালো করো। যেমন রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম যে আরাবল্লী পর্বত নিয়ে। আমাদের দেশে পলিউশনের যদি কিছু বলতে যাস, আমাদের দেশে পলিউশন বলে কোনো কিছু হয় না। আমাদের দেশে পলিউশন কি পলিউশন? দিল্লিতে যা বুঝতে পারবি পলিউশন কাকে বলে। কালকে কলকাতায় ডাম্পিয়ার বোধহয় পোড়াচ্ছিল, এত গন্ধ চারিদিকে আর এত ধোঁয়া। কালকে বা পরশু রাত্রে, তোরা দেখেছিস আমি জানি না, AQI চেক করছি, দেখছি 150-র উপর AQI দেখাচ্ছে। AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, AQI যত হাই হবে তোর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। দিল্লির AQI এর অবস্থা কত? 500, 400, 500। মানে ওখানে তুই সিগারেট কিনে খাওয়ার দরকার নাই, ফ্রিতে দিচ্ছে। এরকম একটা ব্যাপার ভাব, যে শ্বাস প্রশ্বাস নিলে পরে তোর অটোমেটিক সেখানে কি ঢুকছে? ওই সিগারেটের ধোঁয়ায় ঢুকছে। এত গোটা দেশে বিদেশে সব জায়গায় ব্যান্ড আছে একটা কেমিক্যাল, PASA বা এরকম কিছু একটা কেমিক্যাল। আমাদের ভারতে সেটা তৈরি হচ্ছে মহারাষ্ট্রের বোধহয় রত্নাগিরি বা নাগপুরে। তো ভাবতে একবার, গোটা ওয়ার্ল্ডে যেটা ব্যান্ড, সেটা আমাদের দেশে তৈরি হচ্ছে। এবং সেটাকে বলা হয় ফরএভার কেমিক্যাল। ফরএভার কেমিক্যাল বলে সার্চ করবি শর্টসে, তোরা দেখতে পাবি যে কতটা ক্ষতিকর। ফরএভার এই কারণে বলে, একে তুই কোনোভাবে নষ্ট করতে পারবি না, তোর শরীরে ধুতে গেলে তোর চামড়ার ফাঁকা ফাঁকা ঢুকে যাবে, কোনদিন নষ্ট করতে পারবি না এই কেমিক্যালকে। এই কেমিক্যাল গোটা ওয়ার্ল্ডে ব্যান, আমাদের দেশে তৈরি হচ্ছে। কারা তৈরি করছে? আমাদের মতো মানুষরাই তৈরি করছে, সরকার পারমিট করছে, আমরা সবাই মিলে তো করছি। প্রশ্ন হচ্ছে আমাদেরকে এগুলো ঠিক করতে হবে না? তো আমরা ভেবে নিচ্ছি যে আমরা পৃথিবীর যা শেষ করে দেওয়ার করে দিয়েছি, আর হবে না, চলো এবার মঙ্গল গ্রহকে শেষ করতে যাই। কনসেপ্ট এরকম। সো এগুলো সব রিলেটিভ কনসেপ্ট, অ্যাবসলিউট বলে কোনো কিছু হয় না। তোমরা ভাবছো হয়তো যে মঙ্গল গ্রহ গেলে আমরাও যাবো, আরে ভাই অত টাকাই নাই তোর কাছে যেতে পারবি, যারা বসে আছে কোটি কোটি পাতে তারা আগে যাবে, তারপর তো তুই বাঁচবি নাকি?
তোর পকেটে 5 টাকা আছে দিয়ে তুই বলছিস মঙ্গল গ্রহে আমি যাবো, ইমাজিন করতে পারো ভাই। আমি ভাবছি মঙ্গল, আমি কোনদিন মঙ্গল গ্রহে যেতে পারবো না, করে কোনদিন যেতে হয় ভাই। চলো চলো। আচ্ছা, স্থিতীয় গতি আপেক্ষিকতা বুঝতে পারলাম, ব্যাপারটা কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? স্থিতীয় গতি আপেক্ষিকতা কনসেপ্টটা বোঝাতে পেরেছি। এবার স্থিতীয় গতির আপেক্ষিকতা বোঝার পর আমরা বুঝবো নির্দেশতন্ত্র কাকে বলে। নির্দেশতন্ত্র কাকে বলে দেখো, নির্দেশতন্ত্র মানে কি? নির্দেশতন্ত্র মানে হচ্ছে কি, যখন কোনো বস্তুর গতিকে ব্যাখ্যা করতে চাই আমরা, তখন সেই গতির ব্যাখ্যা করার জন্য আমাদের একটা ফ্রেম দরকার হয়। উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবি। আমরা যে চোখ দিয়ে দেখছি, এটা তো ভিডিও দেখছি, হ্যাঁ না বল? ভিডিওতে তুই হাত নাড়ছিস, তুই হাত টাটা করছিস, এগুলো ভিডিও দেখছি। আর ভিডিওর বদলে তোরা যদি চুপচাপ বসে যাস, তাহলে আমি কি একটা ফ্রেম দেখছি ছবির, হ্যাঁ না বলতো? তুই কি দেখছিস? স্যার দাঁড়িয়েছে, বোর্ড আছে, একটা ফ্রেম দেখছিস, হ্যাঁ না বল? একটা ফ্রেম। তাহলে আমি কি বলতে পারি যে এইরকমই একটা ফ্রেম আমি এখানে এঁকেছি, চলো হতে পারে না ফ্রেম? অবভিয়াসলি ইটস আ ফ্রেম। আমি এই ফ্রেমের দুটো অক্ষ চয়েস করছি, অক্ষ, অ্যাক্সিস। কি অ্যাক্সিস? স্যার এটাকে চয়েস করলাম ওয়াই অ্যাক্সিস, এটাকে চয়েস করলাম এক্স অ্যাক্সিস। আমি দুটো অক্ষ চয়েস করলাম এবং অক্ষগুলোকে নাম দিলাম এবং অক্ষগুলোকে আংশাঙ্কিত করলাম। কি করে? আমি ধরলাম এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। আর এখানে ধরলাম এটা 1, 2, 3, 4, 5, 6। এবার আমি তোমাকে বলছি, ধরো একটা কণা এখানটাতে আছে, তাহলে এ এখান থেকে এখানে গেল। এবার এর গতি সম্বন্ধে কি জানতে পারছো? তাহলে আমি বুঝতে চাইছি কণাটা এ বিন্দুতে ছিল, গেল বিতে, মানে এ থেকে বিতে গেছে, এইটুকু। আগে এতে ছিল মানে কোথায় ছিল সেটুকু আগে লক্ষ্য করি। এতে যেতে গেলে লক্ষ্য করো, আমাকে এতে যেতে গেলে দেখো এই দিক থেকে 1, 2, 3, 4 আসতে হবে, হ্যাঁ না বলো? আর উপরে কত উঠতে হবে স্যার? 1, 2, 3, 4, 4, 4 বা 4.5 ধরো। তাহলে এইখানে উঠতে গেলে আমাকে যেতে হবে স্যার এই দিক দিয়ে 4, এই দিক দিয়ে উঠতে হবে কত? 4.5। আমি কি ঠিক বললাম, হ্যাঁ না বলো? এখানে পৌঁছাতে গেলে 4, 4.5। যেমন ধর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এই মেয়েটার কাছে যেতে চাই, তাহলে আমি কি যাবো? এই গেলাম, দিয়ে ঘুরবো, দিয়ে ওইদিকে যাবো, হ্যাঁ না বল? তবে তো এই ফ্রেমে এলাম, আমি এই জায়গায় এই পজিশনে এলাম, বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে ওখানেও তাই। এবার আমার বক্তব্য, আমি এখানে এসছি, তো যখন এখানে এসছি তাহলে এখানে আসার জন্য আমাকে কি করতে হবে স্যার? এখানে আসার জন্য দেখো 2 এ আসতে হবে, আর কত? 3 এ আসতে হবে। তাহলে এই 2, এই 3, তাহলে এই দিক থেকে 2, এই দিক থেকে 3। তাহলে দেখ আমরা গতি সম্বন্ধে বুঝতে পারছি যে এইখানে সে ছিল, এখানে এলো। এই যে একটা অ্যাপ্রোপ্রিয়েট ধারণা, আমি যদি পুরো জিনিসটাকে নাই করে দিতাম, পুরো জিনিসটাকে না করে দিতাম, চলো এবার বলো কোথা থেকে কি হলো? আর ক্ষমতা নাই বলার। তুমি এবার 4, 5 কিছু জানোই না, কিছু জানো, তোমাকে বললাম এখান থেকে এইটুকু আসো। কিন্তু দেখো একটা ফ্রেম দিয়ে দিলে কত সহজ হচ্ছে বোঝাতে গিয়ে। তাহলে আমরা কোনো কিছুর গতি বোঝাতে গেলে এরকম একটা ফ্রেম চয়েস করি, একটা ফ্রেম, যে আমি কার সাপেক্ষে, ধরো আমার ফ্রেমে আমি চুপচাপ বসে আছি, চলো এবার আমি ট্রেনে বসে গেছি, আমার ফ্রেম দেখো চলন্ত ফ্রেম, হ্যাঁ না বলো? সব সময় চলছে আমার ফ্রেম। আমি নাগরদোলায় বসে আছি, আর এক রকম ফ্রেম, হ্যাঁ না বলো? যদি বা 17 বলিতে মেলা বসবে, তো এরকম ফ্রেম, তাই না? লজিক্যালি তাহলে এগুলোকে বলা হয় নির্দেশতন্ত্র। তাহলে গতি বোঝানোর জন্য আমরা ইউজ করি কি? নির্দেশতন্ত্র। ক্লিয়ার হয়েছে আদর পর্যন্ত? আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? নির্দেশতন্ত্র কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে সবার? নির্দেশতন্ত্রের যদি প্রকারভেদ দেখো, নির্দেশতন্ত্র 2 প্রকারের হয়। একটাকে বলবো আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর একটাকে বলবো আমরা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে একটা হলো জড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর একটা হলো অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? ভালো করে শুনবা। যে নির্দেশতন্ত্র স্থির, যে নির্দেশতন্ত্র স্থির অথবা সমবেগে গতিশীল। তাহলে কোনো একটা নির্দেশতন্ত্র যদি হয় স্থির অথবা সমবেগে গতিশীল, তাহলে সেই নির্দেশতন্ত্রকে বলবা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? যে নির্দেশতন্ত্র স্থির এবং সমবেগে গতিশীল, সেই নির্দেশতন্ত্রকে আমি কি বলবো? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। কিন্তু যে নির্দেশতন্ত্র ত্বরণযুক্ত, অর্থাৎ নির্দেশতন্ত্রের মধ্যে ত্বরণ আছে, ত্বরণযুক্ত, সেই নির্দেশতন্ত্রকে বলবা তুমি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে আমি যেমন স্থির অবস্থায় আছি, চুপচাপ দাঁড়িয়ে গেলাম, আমি তোমাদেরকে দেখছি, কি নির্দেশতন্ত্র? জড়ত্বীয়। আমি সমবেগে হাঁটছি, সমবেগে হাঁটছি, আমি চারিদিকে দেখছি, কি নির্দেশতন্ত্র? জড়ত্বীয়। আবার সমবেগে হলে কি হয়? এবার আমি ত্বরণ নিয়ে চলছি, ধরো তোমার বাবা স্কুটিতে চালাচ্ছে আর তোমাকে পেছনে বসিয়ে স্কুটিতে অ্যাক্সিলারেটর দাবছে, যেটাকে অ্যাক্সিলারেটর বলতো নাকি রে, যেটা দাবে অ্যাক্সিলারেটর দাবছে, তখন তুমি চারিদিক দেখবা,
তখন তোমার যে নির্দেশতন্ত্র হবে সেটা কি হবে? অজড়ত্বীয়। যেমন নাগরদোলায় যে নির্দেশতন্ত্র কাজ করে তাকে বলা হয় কি? অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। দেখবেন নাগরদোলার ক্ষেত্রে একটা বিশেষ রকমের কেস দেখা যায়। কি কেস? দেখবেন নাগরদোলা যখন আস্তে আস্তে উপরের দিকে ওঠে কিছু মনে হয় না, কিন্তু যখন টপ থেকে নিচে নামবে না তখন মনে হয় যে এই প্রাণটা বোধহয় উড়ে গেল, নিজেদেরকে অনেক হালকা মনে হয় এই বোধহয় আমি ঝাঁপ দিয়ে দিব, নিজে নিজে অটোমেটিক্যালি লাফ মেরে দেবো। তার কারণটা কি হয়? যখন কোন একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র থাকে তখন সেখানে একটা বল কাজ করে, যে বলটা আমরা বুঝতে পারি না, একে বলা হয় অলিক বল। কি বলা হয়? তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে একটা বিশেষ বল কাজ করে, সেই বলটাকে অলিক বল বলে। এই অলিক বলের জন্য আমাদের এটা ফিল হয়। উদাহরণ দিচ্ছি, ধরো লিফটে আছো, লিফট যখন নিচের দিকে নামছে তখন তুমি নিজেদেরকে হালকা মনে হয়, আবার লিফট যখন ওপরের দিকে উঠছে তখন নিজেদেরকে একটু ভারী মনে হয়। এই যে হালকা ভারী মনে হওয়া, এগুলো সব কি বলের জন্য হচ্ছে? সিউডো ফোর্স বা অলিক বল। সিউডো ফোর্স বা অলিক বল। তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে কি বল কাজ করে? অলিক বল কাজ করে। মাথায় রাখবা, নিউটনের গতিসূত্রগুলো সব জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয়। নিউটনের গতিসূত্র জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য হয়, জড়ত্বীয়। ঠিক আছে? তাহলে ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, জড়ত্বীয় আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলে? যে নির্দেশতন্ত্র স্থির থাকবে অথবা কি চলবে? সমবেগে চলবে, তাকে কি বলবো? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর যে নির্দেশতন্ত্র কি হবে? ত্বরণযুক্ত থাকবে, তাকে কি বলবো? অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ক্লিয়ার হলো দুটো নির্দেশতন্ত্র? যদি কারোর এই জায়গাটা একটু জটিল লাগে, ইউ ক্যান অ্যাভয়েড দিস, এটা তোমাদের সিলেবাসে নেই যদি মনে হয়, কিন্তু পড়ে রেখো, আমি পড়িয়ে দিলাম। যদি কারোর মনে হয় যে না এটা খুব বলা আছে স্যার, কি বুঝবো না বুঝছি না, ইউ ক্যান অ্যাভয়েড, বাট আমি বলবো না অ্যাভয়েড করতে, বলবো পড়িয়ে নাও, সহজ জিনিস আছে, পড়িয়ে দিয়েছি সবাইকে আমি। এবার পড়বো গতির প্রকারভেদ। গতির প্রকারভেদে আমরা প্রথমে পড়বো চলন গতি। চলন গতি কাকে বলে ভালো করে বুঝবা। যদি কোনো একটি কণা সরল রেখা বরাবর চলে তখন তার গতিকে বলা হয় চলন গতি। যেমন ধরো এখানে একটা কণা ছিল, সরল রেখা বরাবর চলে এলো, এই গতিটাকে কি বলবো? চলন গতি। আচ্ছা, এখানে ছিল এইভাবে এলো, এটাকেও কি চলন বলবো তাহলে? স্যার এটা সরল রেখা নয়। না, এটা সরল রেখা নয়, সেই জন্য চলন গতিকে দুভাগে বলবো, দুভাগে ভাগ করবো। কি? একটা হচ্ছে সরল রৈখিক চলন, ভালো করে বুঝবা, একটা হচ্ছে সরল রৈখিক চলন, আর একটা কি হবে বলতো? বক্র। তাহলে একটা বলবো বক্র চলন। তাহলে বক্র চলন হবে এইটা স্যার। হ্যাঁ না বলো, বক্র পথ বরাবর, তাই না? বক্র পথ বরাবর চলন। তাহলে একটা কোন কণা যদি সরল রেখা বরাবর চলে তখন তাকে বলবো সরল রৈখিক চলন। কোন একটা কণা যদি বক্র পথ বরাবর চলে তাই কি বলবো? বক্র চলন। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে চলন গতি কি? সোজা যাবে, সোজা যাবে। যেমন কি উদাহরণ দাও, একটা পিঁপড়ের গতি হবে নাকি? পিঁপড়ের গতি কি গতি হবে? সরল রৈখিক গতি। চলন গতি সরল রৈখিক চলন। পিঁপড়ের গতি, ট্রেনের গতি কি হবে? সোজা পথে চলছে, ট্রেনের গতি। বাসের গতি সোজা পথে চলছে। এই রকম গতিগুলোকে আমরা বলছি সব চলন গতির উদাহরণ। আমি কি বলতে পারলাম চলন গতির উদাহরণ কাকে বলে? তাহলে চলন গতি কাকে বলে? কোন কণা সরল রেখা বরাবর চললে তাকে কি বলবো? চলন গতি। উদাহরণ কি দিলাম? বাসের গতি, এই যে আমি হাঁটছি, এটা কি গতি? চলন গতি। এটা চলন গতি, বুঝতে পারলাম? এটা চলন গতি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি ব্যাপারটা? এরপর কি পড়বো? বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কাকে বলে? যখন কোনো বস্তু কোনো কিছুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরে তখন তাকে বলা হয় কি? বৃত্তীয় গতি। দেখো, কোনো কিছুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরবে, এটাকে বলবা বৃত্তীয় গতি। যেমন ধরো আমরা পিকনিক করছি, তুমি পিকনিক করার জন্য যাচ্ছ, তোমাকে কিন্তু কি করতে হচ্ছে? পিকনিকের টাকা নেওয়ার জন্য বাড়িতে মায়ের চারিদিকে ঘুরতে হচ্ছে, মা টাকা দাও, মা টাকা দাও, মা টাকা দাও। ধরো মেলায় যাবা, কিন্তু তোমার মা মেলায় নিয়ে যেতে হচ্ছে না, তখন কি করতে হচ্ছে? ঠাকুরকে পুজো দেওয়ার মতো আমার মায়ের চারিদিকে ঘুরতে হচ্ছে, মা মেলা যাবো, মা মেলা যাবো, ছোটবেলায় তাই করতে হতো। তাহলে কোনো কিছুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরা, এটাকে কি বলবো? বৃত্তীয় গতি। যেমন ধরো আমি একটা সুতোতে ঢিল বাঁধলাম, দিয়ে মুখে ঘোরাচ্ছি, কি গতি হবে? বৃত্তীয় গতি, কারণ ঢিলটা আমার হাতকে কেন্দ্র করে ঘুরছে। হ্যাঁ না বলো, বৃত্তীয় গতি হবে। বৃত্তীয় গতি মানে আমি এইভাবে ঘুরবো, এইভাবে ঘুরবো, এরকম, তাই না? মেলা আমরা করি, খেলা যেমন খেলতাম, ওই গোল গোল ঘোরা। এইটা নয়, এই ঘোরাটা আবার নয়, এটা আলাদা। হ্যাঁ, এটা আলাদা গতি, এটা বৃত্তীয় গতি নয়। ক্লিয়ার হয়েছে? এটা বৃত্তীয় গতি নয়, এটা ঘুরছি, এটা কি হবে বলতো? ঘূর্ণন গতি। তাহলে বৃত্তীয় গতি মানে আমি এখানে একটা সুতোয় ঢিল বাঁধবো, দিয়ে এমনি করে ঘোরাবো, তাহলে এরকম ভাবে ঘুরবে, এটাকে কি বলবি? বৃত্তীয় গতি। এটাকে কি বলবি? বৃত্তীয় গতি। একটা বৃত্তীয় গতি উদাহরণ দিয়ে দেখি। স্পিনার হবে না বাবা। ইয়েস, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, দেখো এইটাই তো উদাহরণ ছিল, তাই না? যেমন ধরো এটা সূর্য, এটা পৃথিবী, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে, তাহলে এটা কি গতি হবে স্যার?
বৃত্তীয় গতি। যেমন স্যার চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, বৃত্তীয় গতি। যেমন তুমি তোমার মায়ের চারিদিকে ঘুরছো, তাই না? তাহলে এ হচ্ছে বৃত্তীয় গতি। ক্লিয়ার হলো বৃত্তীয় গতি? আমি কি বৃত্তীয় গতি বোঝাতে পেরেছি সবাইকে? তাহলে সরল গতি কি হবে? সরল রৈখিক চলন বা চলন গতি। স্যার সোজা যাব। বৃত্তীয় গতি কি? কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরবো। ঘূর্ণন গতি কাকে বলে স্যার? তাহলে নিজের অক্ষের চারিদিকে ঘোরা। যেমন পৃথিবীর আহ্নিক গতি, হ্যাঁ না না বলো? পৃথিবীর আহ্নিক গতিতে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরে, হ্যাঁ না না বলো? তাহলে পৃথিবীর আহ্নিক গতি হচ্ছে কি? ঘূর্ণন গতি। যেমন লাট্টুর গতি বা বেবলেড, লাট্টু বা বেবলেড যদি চালাও তখন দেখবে সে নিজের আল বা অক্ষকে কেন্দ্র করে ঘুরে, আল বা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। যেমন আমি একটু আগে ঘুরে দেখালাম, এই ঘূর্ণনটা হবে কি? ঘূর্ণন গতি, নাকি? তাই না? মেয়েরা চুল থাকলে এরকম চুলটা এরকম করে দেবে, বড় হোয়াটএভার। তাহলে এইটা হচ্ছে ঘূর্ণন গতি। চুল নাই বলে আমার খুব খারাপ লাগে, বাট ঠিক আছে। তো ঘূর্ণন গতি মানে নিজের অক্ষের চারিদিকে ঘোরা, তাই না? অক্ষের চারিদিকে ঘোরা। যেমন পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবীর আহ্নিক গতি এটা হচ্ছে ঘূর্ণন। তাহলে ঘূর্ণন গতি নিজের অক্ষের চারিদিকে ঘুরবে, এরকম গতিকে কি বলবো? ঘূর্ণন গতি। ক্লিয়ার হলো? তাহলে বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি কি সেম সেম? না স্যার, আলাদা। কোন কোন বইয়ে বৃত্তীয় বা ঘূর্ণন দেওয়া আছে, নয় বাবা। সার্কুলার মোশন আলাদা জিনিস, এটাকে সার্কুলার মোশন বলছে, এটাকে বলছি রোটেশনাল মোশন। সার্কুলার মানে কি? এরকম সার্কেল পথে ঘুরবে। রোটেশন মানে কি হবে? এরকম ভাবে রোটেট করবে, রোটেট। তাহলে এটা হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি একটা উদাহরণ দিতে পারবা? আরেকটা উদাহরণ, লাট্টু। পৃথিবী হলো ঘড়ির কাঁটার গতি হতে পারে নাকি? ঘড়ির কাঁটা দেখো একটা অক্ষ কেন্দ্রের মধ্যে ঘুরছে, তাই না? এবার দেখো ঘড়ির কাঁটার যদি প্রান্ত বিন্দু দেখো, এটা আবার বৃত্তীয় গতি, হ্যাঁ না না বল? এটা আবার বৃত্তীয় গতি, তাই না? বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে ওই যে অক্ষটা ঘুরছে, অক্ষটা এই যে এরকম ভাবে এটাকে কেন্দ্র করে তো ঘোরাচ্ছে। তাহলে ঘড়ির কাঁটা দেখবে একটা এরকম অক্ষ থাকে, তার উপর কাঁটাগুলো লাগানো থাকে, ওই অক্ষটার গতি কি হবে? ঘূর্ণন গতি। সাইকেলের চাকা দেখেছিস? তাহলে সাইকেলের চাকা যখন চলছে না, সাইকেলের চাকা যদি দেখিস, সাইকেলের চাকাটাকে দোকানে নিয়ে গিয়ে যদি দাঁড় করিয়ে এরকম করে সাইকেলের চাকাটাকে শুধু ঘোরানো হয়, দেখবি চাকাটা ঘোরে। তাহলে এইরকম গতিকে কি বলবি? ঘূর্ণন গতি। ক্লিয়ার হলো? মিশ্র গতি কাকে বলে? তাহলে মিশ্র মানে স্যার মিশ্রণ। যে কোনো দুটো গতি মিশে থাকলে তাদেরকে কি বলা হয়? মিশ্র গতি। কিন্তু অনেক বইয়ে সংজ্ঞাটা এরকম ভাবে দেওয়া আছে, আমি অনেকদিন ধরে বই পড়ি না, সত্যি কথা আমি জানিও না, তোমরা একবার দেখে নেবে। চলন গতি আর ঘূর্ণন গতি যদি মিশে থাকে কোনো এক সময়, তাকে বলা হয় মিশ্র গতি। কিন্তু আমার প্রশ্ন, মিশ্র মানে বৃত্তীয়, ঘূর্ণন, চলন যে কোনো দুটো মিশে থাকলে তাকে কি বলবো? মিশ্র গতি। কিন্তু তোমরা একবার সংজ্ঞাটা দেখে নিও। তাহলে মিশ্র গতি মানে দুটি গতি মিশে থাকলে তাকে কি বলছি? মিশ্র গতি। কিন্তু তোমাদের টেক্সট বইয়ে যদি এই সংজ্ঞাটাই থাকে যে চলন গতি আর ঘূর্ণন গতি মিলে তৈরি হয় মিশ্র গতি, ওই সংজ্ঞাটাই পরীক্ষায় লিখবে। তাহলে মিশ্র গতি মানে একসাথে দুটো গতি মিশে থাকাকে কি বলছি? মিশ্র গতি। একটা উদাহরণ দিতে পারবা মিশ্র গতির? গাড়ির চাকা মানে সাইকেলের চাকার গতি। তুমি ভাবো সাইকেলের চাকার ক্ষেত্রে, ভাবো সাইকেলের চাকা আছে, স্পোক, কতগুলো স্পোক আঁকবো না, এরকম দিয়ে দিলাম। এবার ভাবো, আচ্ছা চাকাটা কি একে কেন্দ্র করে ঘুরছে, হ্যাঁ না না বলো? দেখো চাকাটা কিন্তু ঘুরছে, তার সাথে চাকাটা কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ না না বলো? তাহলে সামনে এগুলো কি গতি? চলন গতি। আর এখানে কি ঘুরছে? তাহলে দেখো চলন আছে আর কি আছে স্যার? ঘূর্ণন। তাহলে সাইকেলের চাকার গতি কি গতি হবে? মিশ্র গতি, হ্যাঁ না না বলো? ক্লিয়ার? চলো বেবলেডের গতি। বেবলেডের গতি বলো তো মিশ্র গতি না কি হবে? বেবলেডের গতি মিশ্র গতি। কেন? দেখো ভালো করে দেখো, বেবলেড যখন ঘোরে তখন বেবলেড এক জায়গায় ঘোরে না দৌড়ে বেড়ায়? দৌড়ে বেড়ায়। দৌড়ে বেড়ায় মানে কি তার চলন হয়, হ্যাঁ না বলো? এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে, চলন। তো চলনের সাথে কি হচ্ছে? ঘূর্ণন। তাহলে বেবলেড লাট্টুর গতি কি গতি হবে? কিন্তু আমি যদি কোশ্চেন করি, এক জায়গায় স্থির অবস্থায় বেবলেড বা লাট্টু ঘুরছে, তার গতি কি হবে? ঘূর্ণন। কিন্তু লাট্টু বা শুধু যদি আমরা বলি বেবলেডের গতি, সেটা কি গতি হবে? মিশ্রণ। কারণ কি লাট্টু বেবলেড শুধু এক জায়গায় ঘুরবে না, ও কি হবে? একটু হাঁটাহাঁটি করবে, কিছুক্ষণ পর হয়তো স্থির হতে পারে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার অনেকে বলছো ফিজেট স্পিনার, আবে ফিজেট স্পিনারে কি হয়? ঘোরে, তাহলে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, হ্যাঁ না বল? তাহলে কি গতি? ঘূর্ণন গতি না? ফিজেট স্পিনারের গতি কি হবে? ঘূর্ণন গতি। এবার ফিজেট স্পিনারকে তুমি হাতে নিয়ে এরকম এরকম ভাবে ঘুরিয়ে বেড়াচ্ছ, তখন যদি চলন হয় তাহলে চলন গতি থাকবে তার মধ্যে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বাট ফিজেট স্পিনার হবে ঘূর্ণন গতি। আমি কি মিশ্র গতি, চলন গতি, ঘূর্ণন গতি সব বোঝাতে পেরেছি? কাটা উঠেছে বলো? এই যে এক্ষুনি আসছি, এই যে আসছি এক্ষুনি। আচ্ছা এত দূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? কারো কোনো জায়গায় বোঝাতে হবে আমাকে? বলো। হ্যাঁ চলন কি শুনলাম একটা, বলো। কেউ কিছু বললে? ভয়ের কোনো কারণ নাই, মাইক টাইক নিয়ে বসে আছি মানে বিশাল কিছু নয়, আমি কিছু জানি না, বলো আমাকে বোঝাও। আর সত্যি কথা বলতে আমি অন্তর্যামী নই ভাই, যে তোমার মনের ভিতরে ঢুকবো, কি চলছে দেখবো, দিয়ে বুঝে আসবো।
বলো। হ্যাঁ, মিশ্র গতি। ক্লিয়ার হয়েছে? আস্তে। আর ডাউট কিছু আছে? ডাউট আছে? এবার আমরা দুটো বিশেষ গতি পড়বো, একটা পড়বো পর্যাবৃত্ত গতি আর একটা পড়বো আমরা সরল দোল গতি। তাহলে দুটো বিশেষ গতি আমরা এখন পড়বো, একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি আর একটা হচ্ছে সরল দোল গতি। পর্যাবৃত্ত গতি বোঝো, পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি জিনিসটা কি ভালো করে বুঝবে। দেখো তোমরা যদি ঘড়ির কাঁটার গতি দেখো, ঠিক আছে, ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি দেখো। এখন ঘড়ির কাঁটার গতি যদি আমরা দেখি, তাহলে ঘড়ির কাঁটা দেখো এইখানে ধরো দুইয়ের ঘরে ছিল, কোন কাঁটাটা? সেকেন্ডের কাঁটাটা। সেকেন্ডের কাঁটা, সেকেন্ড মানে বুঝো তো, সেকেন্ডের কাঁটা। ঘড়ি তিনটা কাঁটা হয়, সেকেন্ড কাঁটা, মিনিট কাঁটা আর ঘন্টার কাঁটা। তাহলে সেকেন্ডের কাঁটাটা এইভাবে ঘুরছে, এক পাক ঘুরে আবার সে দুইয়ে আসবে কত সময় পর? 60 সেকেন্ড পর, মানে 1 মিনিট পর। মানে আমরা কি বুঝবো যে আমি যখন দুইয়ের ঘরে সেকেন্ডের কাঁটাটাকে দেখলাম, ঠিক 60 সেকেন্ড পর যদি এক্স্যাক্টলি আসি, আমার সেকেন্ডের কাঁটা কি আবার দুইয়ের ঘরে চলে আসবে? একটু এদিক ওদিক হবে না। যদি হয় তাহলে ঘড়ি কি হয়ে যাবে? ভুল। হ্যাঁ না না বলো। তার মানে যদি একটা প্রিসাইজলি অ্যাকুরেট ঘড়ি থাকে, প্রিসাইজলি অ্যাকুরেট ঘড়ি থাকে, তাহলে সেই ঘড়িটা প্রতি 1 মিনিটে বারবার একই পাক খাবে। হ্যাঁ না না বলো, এরকম ভাবে ঘুরে যাবে। ঘড়ির কাঁটার কাজই তাই। তোমরা আমাদের এই ঘরের ঘড়িটা দেখতে পারো, এখানে দেখো সেকেন্ডের কাঁটা নাই, কিন্তু একটা গোল চাকা আছে গিয়ারের মতো। এই গোল চাকাটা দেখো ঘুরছে অল টাইম। ওই গোল চাকাটা ঘুরছে, দ্যাট মিনস ওটা প্রতি 1 মিনিটে রিপিট করছে। আমি যদি কোনো এক জায়গায় একটা লাল দাগ দিয়ে দিতাম, তাহলে বোঝা যেত ওই লাল দাগটা পরপর ঘুরছে। তাহলে এই যে ঘড়ির কাঁটাটা একই পথ কি বারবার যাচ্ছে? হ্যাঁ না না বলো। একই পথ বারবার যাচ্ছে আর একই সময়ে যাচ্ছে। কত সময়ে? 1 মিনিট। তাহলে এই রকম গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। তাহলে কোনো একটি কণা একই পথ একটি নির্দিষ্ট সময় অবকাশে বারবার যদি সেই পথটাকে রিপিট করতে থাকে, তখন তার গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি, পিরিয়ডিক মোশন। তোমরা যে ক্লাস করো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এই ক্লাসগুলোকে তোমরা দেখবে ক্লাস না বলে পিরিয়ড বলা হয়। ওয়াই দে আর কল্ড পিরিয়ড? বলো, পিরিয়ড কেন বলে তাদেরকে? তাদেরকে ক্লাস বলতে পারতো। আমার এখন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না, ম্যাডাম বলে তোমাদের কোন পিরিয়ড চলছে এখন? অবভিয়াসলি ম্যাডাম বা স্যার পিরিয়ড কথাটা জিজ্ঞেস করো। ওয়াই দে আর কল্ড পিরিয়ড? কারণ দেখো, আজকে যদি আমরা ধরে নিই, আজকে তো ক্লাস নাই, সোমবার দিন, সোমবার ধরো 11টা থেকে 11:30 পর্যন্ত একটা ক্লাস আছে 8 ঘন্টা। সেই ক্লাসটা ধরো কোনো একটা সেকশনে, কোনো একটা ক্লাস বাংলা। তাহলে যদি 2026-এর রুটিনে তোমার 11টা থেকে 11:30 এই 8 ঘন্টা সোমবার দিন বাংলা ক্লাস থাকে, তাহলে পুরো সেশন জুড়ে প্রত্যেক সোমবার দিন সকাল 11টা থেকে 11:30 কি বাংলা ক্লাসই হবে? মানে ওই বাংলা ক্লাস হবে না? হবেই সোমবার দিন। আরে তোদের স্কুল কেন, আমি তো একটা ইমাজিন করছি ভাই, নিজের স্কুলে চলে যাই। ইমাজিন করো যে তোমার সোমবার দিন, আরে আমার কথা ভাব, রবিবার তোমাদের 5:30 থেকে 7:30 ক্লাস থেকে 2 ঘন্টা। মানে প্রত্যেক রবিবার এলে পরে তোমার মাথায় থাকবে যে 5:30 থেকে 7:30 2 ঘন্টা আমাকে স্যারের এখানে নষ্ট করে আসতে হবে, তাই তো? কেউ একজন হ্যাঁ বললো, হ্যাঁ স্যার। মানে এখানে 2 ঘন্টা কাটাতে হবে। তাহলে এটাকে কি একটা পিরিয়ড বলতে পারি আমরা? কেন? দেখো, পিরিয়ডিক মোশন। তুমি প্রত্যেক দিন 5:30 এখানে উপস্থিত হয়ে যাচ্ছ আর 7:30 বেরিয়ে যাচ্ছ, একই পথ। সো ইট ইজ কল্ড পিরিয়ড। তাহলে সেই জন্য যেহেতু তোমার সোমবার দিন, প্রত্যেক মঙ্গলবার দিন, প্রত্যেক বুধবার দিন এক একটা ক্লাস রিপিট হয় প্রত্যেক সপ্তাহে, হ্যাঁ না বল? অর্থাৎ বুধবার দিন দুপুর 2টো থেকে 2:30 পর্যন্ত পিটি ক্লাস আছে, প্রত্যেক বুধবার দুপুর 2টো থেকে 2:30 পর্যন্ত পিটি ক্লাসই হবে আমার। এটা রিপিট হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় পিরিয়ড। বুঝতে পারলাম? এখনো পর্যন্ত জানতেই না হয়তো যে কেন তাদেরকে পিরিয়ড বলা হয়। এবার বুঝতে পারলাম পিরিয়ড কেন বলা হয়। ক্লিয়ার হয়েছে? কোনদিন কোশ্চেনই করনি যে হোয়াই দে আর কল্ড পিরিয়ড, কোনদিন কোশ্চেন করি। সেই জন্য কোশ্চেন করতে হয়। ইউ হ্যাভ টু আস্ক যে কেন হয়। আচ্ছা আমি পারলাম না, বলতে পারলাম না, আমি তোমাকে জেনে জানিয়ে দেবো, অসুবিধা কি আছে? সবাই সব জানবে তার কোনো মানে নাই। হয়তো এই ব্যাখ্যাটা আমার ভুল হতে পারে, কিন্তু আমার লজিক দিয়ে এটাই মনে হয় ঠিক। ঠিক তো? এটাই মনে হয়। সো পিরিয়ডিক মোশন মানে কি হচ্ছে, যে একই পথ সে বারবার একই সময়ে অতিক্রম করবে। উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো সূর্য সূর্য এখানে বসে আছে আর পৃথিবী জার্নি শুরু করেছে এখান থেকে, আর তুমি এখানে হাওয়ায় ভাসছো যে ঠিক আছে আমি পৃথিবীকে ঘুরতে দেখবো। পৃথিবী ঘুরছে এরকম ভাবে, তাহলে পৃথিবী এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে যখন আসবে, তত সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড কি অতিবাহিত হবে? তার মানে
আমি এখানে ধরো ছোট করে ভাবো, জাস্ট ইমাজিন করো আমি দাঁড়িয়ে আছি, পৃথিবী এখান থেকে ঘুরতে শুরু করেছে, যদিও বা নয় সেটা, বাস ইমাজিন করো এরকম ভাবে ছোট একটা পৃথিবী ঘুরছে, পৃথিবী ঘুরতে গেছে, আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি ঘুরে টুরে এলাম, চাটা খেলাম, 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড পর কি দেখছি, পৃথিবী আবার এখানে চলে এসেছে, হ্যাঁ না বলো? তাহলে ও বারবার 460 কোটি বছর ধরে এভাবে ঘুরে যাচ্ছে একই পথ একই সময়ে, তাহলে এই মোশনটাকে কি বলবো? পিরিয়ডিক মোশন বা পর্যায়িক গতি। সেই জন্য পৃথিবীর বার্ষিক গতি কি গতি হবে? পর্যাবৃত্ত গতি, হ্যাঁ না বলো? আমি কি পিরিয়ডিক মোশন বোঝাতে পারলাম? পর্যাবৃত্ত গতি বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? পিরিয়ডিক মোশন বোঝাতে পেরেছি। এবার আসি আমরা সরল দোল গতি নিয়ে। এদিকে দেখো, তোমরা এখানে একটা সরল দোলক দেখছো, এটাকে বলা হয় সরল দোলক। দিস ইজ কল্ড সিম্পল পেন্ডুলাম। এই পেন্ডুলামটা আমি এইভাবে যদি ওকে রেখে দিই, ও একটা নির্দিষ্ট স্থির বিন্দুতে থাকে, এটাকে বলা হয় তার স্থির বিন্দু, এটাকে বলা হয় মধ্যবিন্দু, বা এটাকে বলা হয় সাম্যাবস্থান। সাম্যাবস্থান কেন? দেখো চুপচাপ আছে, সাম্যাবস্থানে চুপচাপ আছে। আমার এটা প্র্যাকটিক্যাল করতে লাগে বলে আমি করাই। সাম্যাবস্থানে চুপচাপ বসে আছে। এখন আমি যদি ওকে এত দূর পর্যন্ত টেনে ছেড়ে দিই, দেখো এত দূর পর্যন্ত টেনে ছাড়লাম, টাচ হলো? হয়নি। কিন্তু আমি যদি এইভাবেই রেখে দিই, ছেড়ে দিই, তাহলে এখানে আসবে, দেখো টাচ হচ্ছে না, এত দূর আসছে কিন্তু টাচ হবে না, টাচ হয়নি বলে। এই যে দুলছে, তার মানে আমি এখানে যতটা ছেড়েছিলাম লাস্টে ততটাই আসবে। লাস্টে দেখো এখানে জাস্ট হাতে টাচ হচ্ছে, এরকম অবস্থায় এই হাতে টাচ হচ্ছে, দেখো জাস্ট এই। তাহলে এই যে দুলছে, এই দোলনটাকে আমরা কি বলছি? যে একটা কমপ্লিট অসিলেশন বা দোলন, হোয়াট এভার। এই দোলনটা কেমন হচ্ছে ভালো করে বোঝো। ও একবার যাচ্ছে একবার আসছে, যাচ্ছে একবার আসছে। আমরা যদি এরকমই একটা স্প্রিং এর ক্ষেত্রে করি, একটা স্প্রিং এর ক্ষেত্রে করি, এবার ধরো স্প্রিংকে টেনে ছেড়ে দিলাম, তাহলে স্প্রিং একবার যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, হ্যাঁ না বলো? তাহলে স্প্রিং এর গতিটা কি হবে? যাবো আসবো, যাবো আসবো। যেমন এটা হচ্ছে, দেখো যাবে আসবে, যাবে আসবে। এইরকম গতিকে ইংলিশে বলা হয় টু অ্যান্ড ফ্রো মোশন। কি বলা হয়? তোমরা হয়তো ইংলিশে এই ফ্রেজটা প্যারাগ্রাফ লিখতে বা কোনো জায়গায় ইউজ করেছো, দ্য ক্লাউডস আর মুভিং লাইক টু অ্যান্ড ফ্রো। টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক, এদিক ওদিক, এদিক ওদিক। তার উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমাদের এখানে দেখবে বেরোনোর সময় একটা কুকুর দাঁড়িয়ে থাকে, কুকুরটা বেশ ভালোই কুকুর, ঠিক আছে? তো ওখানে দাঁড়িয়ে থাকে, ওকে মাঝে মাঝে ওর গতি অবজার্ভ করি আমি, যে ও কি মানে চাই কি জীবনে। তো ওর গতিকে অবজার্ভ করি যখন আমি আস্তে, তো আমি দেখি যে ও একটা মোশনে আছে। তুমি তোমার পাড়ার কুকুর ভাবো, যে এরকম একটা গলি আছে, তোমার বাড়ির শেষ মাথায়, তোমার মানে বাড়ির সামনে একটা কুকুর বসে থাকে। দেখবে ওর যখন খিদে লাগে বা কি করে, বা কোনো একজন কেউ আসছে পাড়া থেকে, তখন ও কি করে? তোমার বাড়ি থেকে উঠে একবার ওখানে যাবে, দিয়ে আবার উকি মারবে, দিয়ে আবার তোমার বাড়ি আসবে, দিয়ে ওর মন ভরলো না, আবার আসবে, আবার যাবে। মানে মোশনটা হয় কি, একবার গলির মুভমেন্টে যাচ্ছে, একবার বাড়িতে আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এই যে এই মোশনটা, যেমন ধরো যে তোমরা যদি কোনো জায়গায় বেরোতে যাওয়ার প্ল্যান করো, ধরো কথা মানে বলছি, মেলা বসছে সদরপল্লী, বড় মেলা আমাদের, তো সদরপল্লী মেলায় যেদিন যাবো, এবার যাওয়ার জন্য তোমাকে পারমিশন লাগবে। ধরো তুমি তোমার বন্ধুর সাথে যেতে চাও, যাবে না ভালো নয়, বাট ঠিক আছে, যদি ধরো যাবে, এবার তুমি বাবাকে বলছো, বাবা আমি একটু মেলায় যাব, মাকে জিজ্ঞেস কর, এদিকে চলে এলে, মা যাবো, বাবাকে জিজ্ঞেস কর, মা যাবো, বাবাকে জিজ্ঞেস কর। তুমি ওই টেবিল টেনিসের বলের মতো একবার এই কট একবার ওই কট, এদিক ওদিক, এদিক ওদিক, এই মোশনে চলছে। অবভিয়াসলি ইট ইজ রিলেটেবল, কারণ ছোটবেলায় আমি এরকম ভাবে পারমিশন পেতাম না, দিয়ে বলতাম দেউর কে যাবে, থাক যাবো না, দিয়ে চলে যাও। এইরকম মোশন, এবার ভাবো এরকম মোশন। এবার এই মোশনটা, এই পথটা যদি একটি নির্দিষ্ট সময়ে বারবার অতিক্রম করতে থাকে, মানে দেখো গেলাম এলাম, এতে ধরো 1 সেকেন্ড লাগছে, এতে কত লাগছে? 1 সেকেন্ড। গেলাম এলাম 1 সেকেন্ড, গেলাম এলাম 1 সেকেন্ড, মানে প্রতি 1 সেকেন্ড এরকম হচ্ছে। তাহলে এটা কি পর্যাবৃত্তও হবে? হ্যাঁ না বলো? কারণ একই পথ সে বারবার একই সময়ে অতিক্রম করছে। আবার গতিটা দেখো একমুখী নয়, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। তাহলে এই রকম গতি যারা দেখাবে তাদেরকে বলবো সরল দোল গতি। তাহলে সরল দোল গতি হবে একটা পর্যাবৃত্ত গতি, হ্যাঁ না বলো? কেন পর্যাবৃত্ত গতি হবে? স্যার একই সময় সে যাচ্ছে, একই সময় সে আসছে, তাই না? একই সময় যাচ্ছে, একই সময় আসছে, ক্লিয়ার হলো? তাহলে যাচ্ছে আসছে এরকম ভাবে মুভমেন্ট হচ্ছে, এবং একটা নির্দিষ্ট সময় এটা বারবার অতিক্রম করছে বলে এটা একটা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি হওয়ার সময় গতিটা কি হচ্ছে? এদিক ওদিক, এদিক ওদিক। তাহলে এই গতিটাকে আমরা বলবো সরল দোল গতি। ক্লিয়ার হলো? সরল দোল গতিকে বোঝাতে পেরেছি জিনিসটা কি?
তাহলে সরল দোল গতি যদি বৈশিষ্ট্য বলা হয়, এটাকে কি একটা পর্যাবৃত্ত গতি বলা যেতে পারে যদি অন্যায় না হয়? হ্যাঁ স্যার, এটা অবভিয়াসলি একটা পর্যাবৃত্ত গতি হবে। তাহলে সরল দোল গতির বৈশিষ্ট্য আমাদের নোটস আছে, ডিটেল ভালো করে পড়বে। পর্যাবৃত্ত গতি, তাই না? পর্যাবৃত্ত গতি। এবার দেখো, একটা সরল দোল গতি যখন দুলবে, পেন্ডুলামের কথা ভাবো, পেন্ডুলামের কথা ভাবো, পেন্ডুলামের কথা ভাবো। এই ধরো পেন্ডুলাম, এই অবস্থানটার নাম কি বলেছিলাম? সাম্যাবস্থান। আচ্ছা দেখো, পেন্ডুলামকে যখন এখানে নিয়ে আসছি, তাহলে পেন্ডুলাম কোন দিকে যাচ্ছে? এদিকে, হ্যাঁ না বলো? এখানে এনে ছেড়ে দিচ্ছি, পেন্ডুলাম কোন দিকে যাচ্ছে? এদিকে। আবার পেন্ডুলাম যদি এখানে নিয়ে আসতাম, তাহলে এইদিকে যাচ্ছে। আচ্ছা, ওকে কি এই দিকে সব সময় একটা বল কাজ করছে? হ্যাঁ না বলো? তাহলে দেখো, সরল দোল গতিতে, সরল দোল গতিতে সাম্যাবস্থান অভিমুখে সর্বদা একটা বল কাজ করে। হ্যাঁ না বল? এই বলটাকে বলা হয় প্রত্যানয়ক বল। কি বলা হয়? প্রত্যানয়ক বল। তাহলে প্রত্যানয়ক বল কাকে বলে? না তো সরল দোল গতিতে চলার সময় কোন একটা বস্তুকে সাম্যাবস্থান থেকে বিচ্যুত, দেখো সাম্যাবস্থান থেকে কি করেছি? বিচ্যুত করেছি, দূরে নিয়ে গেছি, সাম্যাবস্থান থেকে দূরে নিয়ে গেছি। তাহলে একটা কেন্দ্রের দিকে কি কাজ করছে স্যার? বল কাজ করছে। এই বলটাকে কি বলছি আমরা? প্রত্যানয়ক বল। তাহলে আমরা কি লিখবো? 2 নম্বর পয়েন্ট, যে স্যার প্রত্যানয়ক বল, প্রত্যানয়ক বল সর্বদা, এই বিন্দুটার নাম কি বললাম? সাম্যাবস্থান, সাম্যাবস্থান অভিমুখী হবে। এই পয়েন্টটা থাকলে আন্ডারলাইন করে নেবে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে? তাহলে প্রত্যানয়ক বল সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হবে, দেখো এই পয়েন্টটা থাকবেই আমার নোটসে। তাহলে প্রত্যানয়ক বল সর্বদা সাম্যাবস্থান অভিমুখী হবে, অর্থাৎ সাম্যাবস্থানের দিকে যাবে প্রত্যানয়ক বল সর্বদা। ক্লিয়ার হয়েছে? প্রত্যানয়ক বল পেয়েছো পয়েন্টটা? থার্ড পয়েন্ট আমাদের নোটসে। আর একটা পয়েন্ট আমরা এখানে আলোচনা করছি, এটা তোমরা ক্লাস 11-এ গিয়ে শিখবে, যে ত্বরণ সরণের সাথে সমানুপাতিক হয়, ঋণাত্মক চিহ্ন। তাহলে মাথায় রাখবে, ত্বরণ সরণের সমানুপাতিক হয়। তার মানে সরল দোল গতিতে যখন কণা দুলছে, তখন তার যে কোনো মুহূর্তের ত্বরণ ঋণাত্মক সরণ, সরণটা ঋণাত্মক থাকবে, ঋণাত্মক সরণের সাথে সমানুপাতিক হয়। তাহলে সরল দোল গতির উদাহরণ কি হবে? পেন্ডুলামের গতি। হ্যাঁ না বলো? পেন্ডুলামের গতি, এই যে দুলিয়ে দিলাম, পেন্ডুলামের গতি। তাহলে সরল দোল গতির উদাহরণ কি হবে স্যার? পেন্ডুলামের গতি হবে। হ্যাঁ না বলো? তাহলে পর্যাবৃত্ত গতি আর সরল দোল গতি কি বোঝাতে পেরেছি সবাইকে? হ্যাঁ না বলবে? পেন্ডুলামের গতি সরল দোল গতি কি সবাইকে বোঝাতে পেরেছি? হ্যাঁ না বলবে? পেন্ডুলামের গতি সরল দোল গতি কি সবাইকে বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে সবাই? ক্লিয়ার? ওকে। তাহলে আমরা গতির প্রকারভেদ কি ভালো করে বুঝলাম। কি কি বুঝলাম? চলন গতি সবার ক্লিয়ার, বৃত্তীয় গতি সবার ক্লিয়ার, ঘূর্ণন গতি ক্লিয়ার, পর্যাবৃত্ত গতি, সরল দোল গতি, মিশ্র গতি ক্লিয়ার হয়েছে সবার? কোনো জায়গায় ডাউট আছে? বাড়িতে গিয়ে দেখো, পড়তেও হবে না, এত সুন্দর করে পড়িয়ে দেবো, এত ভালো করে বুঝে নাও, পড়তেও হবে না বাড়িতে গিয়ে, জাস্ট এমনি মনে থাকবে। দেখো নেক্সট, এবার দেখো আমাদের নোটসে আছে গতি সংক্রান্ত কয়েকটি বিষয়। গতি সংক্রান্ত কয়েকটি বিষয় আমি সকলকেই বলবো, স্কুলের টেক্সট বই কিন্তু পড়বে, বারবার বলছি, অন ক্যামেরা বলছি, স্কুলের টেক্সট বই পড়বে, স্কুলের টেক্সট বই ভালো করে পড়বে, তারপর নোটসে ফিরবে। স্কুলের টেক্সট বই থেকেই সংজ্ঞা লিখবে, ওটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে চিন্তা করো না, আমার নোটস লেখো, স্কুলের বই লেখো, তুমি ঠিক লিখলে আমি নাম্বার দেবো তোমাকে। তার জন্য তুমি এই কথাটা একদম ভাববে না যে স্যার, আর স্যারের নোটস যদি না লিখি কেটে দেবে। আমি ওরকম স্যার নই ভাই যে আমার নোটস তুমি লেখো, তুমি নিজের ভাষায় বুঝে লেখো, তুমি ঠিক ফিজিক্স লেখো, তাহলে আমি তোমাকে নাম্বার দিতে রাজি আছি। তুমি ভুল লিখলে আমি তোমাকে কোনো মতো নাম্বার দেবো না। ক্লিয়ার হয়েছে? এই কথাটা যেন মাথায় থাকে। তুমি যেখান থেকে পারবে, স্টিফেন হকিং সেট থাকে, যাও দিয়ে নিয়ে আসো, তাও হবে। আর তুমি যেখান থেকে পারবে তুমি নিয়ে নিজের মতো করে লেখো, ঠিক হলে নাম্বার পাবে, কোনো ব্যাপার নয়। তুমি বই থেকে লেখো, সেজন্য বলছি বারবার স্কুলের বইটা একটু পড়বে। ক্লিয়ার? যদি ভাই স্কুলের বই থেকে আমার নোটস অনেক ভালো। চলো, কেউ পড়লে নিজেরাই বুঝতে পারবা, দেখো পড়ে দেখো। চলো, গতি সংক্রান্ত কয়েকটি বিষয় নিয়ে এবার আলোচনা করব। আমরা আলোচনা করব দূরত্ব ও সরণ। দূরত্ব কাকে বলে স্যার? কোনো গতিশীল কণা যতটা পথ যায়, অতিক্রান্ত পথ, তাহলে কোনো গতিশীল কণার অতিক্রান্ত পথ যতটা পথ যাবে সেটাকে বলবো তার দূরত্ব। উদাহরণ দিচ্ছি, ভালো করে দেখ। ধর কণাটা গেল এই দিক থেকে 4 মিটার, কতটা গেল? 4 মিটার। আর ধর ওপরের দিকে গেল 3 মিটার, তাহলে কতটা পথ গেল স্যার? 7 মিটার। 4 + 3, এইটাই হচ্ছে দূরত্ব। তাহলে কোন দিকে গেল দূরত্ব সেটা দেখতে চাইবে না, দেখবে তুমি কতটা গেছো। ধরো ভালো দাও, আমি গেলাম 2 মিটার, আমি আবার ফেরত এলাম 2 মিটার, আমি কত পথ গেলাম স্যার? 0 না, 4 মিটার। 4 মিটার পথ গেলাম।
তাহলে তুমি যতটা পথ যাবে সেটা হচ্ছে তোমার দূরত্ব। তাহলে একটা গতিশীল কণার দূরত্ব কি কোনোদিনও জিরো হতে পারে না। তাই মাথায় রাখবে গতিশীল কণার দূরত্ব জিরো হতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবো। একটা গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব কোনোদিনও জিরো হতে পারে না। আচ্ছা, এখানে একটা কথা বলতে মিস করেছি, এই যে গতিগুলো পড়লা এগুলোর পার্থক্য পরীক্ষায় আসে। যেমন ধরো বৃত্তীয় গতি ঘূর্ণন গতির পার্থক্য, চলন গতি ঘূর্ণন গতির পার্থক্য। তাহলে পার্থক্য ধর্মী প্রশ্নগুলো একটু করে নি। হ্যাঁ, কি লিখে দিলাম কি জানি, পার্থক্য ধর্মী প্রশ্নগুলো লেখো। পার্থক্য ধর্মী প্রশ্নগুলো দেখো, এখান থেকে পরীক্ষায় দেয় কিন্তু। হ্যাঁ, ওকে চলো, তাহলে হলো দূরত্ব জিরো হতে পারে না। দূরত্ব মানে কি? পথ। হ্যাঁ না বলো। আর পথ মানে কি? দৈর্ঘ্য। তাহলে দূরত্বের সিজিএস একক কি হবে স্যার? বলো, সেন্টিমিটার। হ্যাঁ না বল। দূরত্বের সিজিএস একক সেন্টিমিটার, আর এসআই একক কি হবে? মিটার। মাত্রা কি হবে স্যার? মাত্রা কি হবে স্যার? এল। এল হচ্ছে তার মাত্রা। তাহলে দূরত্বের সিজিএস একক কি হলো স্যার? সেন্টিমিটার। এসআই একক কি হলো স্যার? মিটার। আর মাত্রা কি হলো স্যার? এল। তাহলে এই কি হলো দূরত্ব। কোন গতিশীল কণা যতটা পথ যায়, তুমি তোমার বাড়ি থেকে এখানে এসেছো, তুমি যতটা পথ অতিক্রম করেছো সেটাকে বলবো দূরত্ব। ধরো কেউ কি করে, যখন বাড়ি আসে সোজা পথে চলে এসে, ছুটি হওয়ার পর সে গোটা দুনিয়া ঘুরে বাড়ি যায়, তাই না? তো প্রথম ক্ষেত্রে পথ কম, দ্বিতীয় ক্ষেত্রে পথ কি হবে? বেশি হবে। ক্লিয়ার হয়েছে কথাটা? সবার বোঝাতে পেরেছি? ওকে, তাহলে পরে আমরা দূরত্ব বুঝলাম। এবার দেখো স্মরণটা বুঝো, এটা একটু ভালো করে বুঝবো। এটা 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 ভালো করে বুঝবো। এটা বদমাশ জিনিস, দেখো ভালো করে বুঝো। স্মরণ কাকে বলে? আচ্ছা, দূরত্বের কি কোনো দিক আছে? না স্যার। তাই দূরত্ব কি রাশি হবে? দূরত্ব কি রাশি হবে? দূরত্ব হবে স্কেলার রাশি। দূরত্ব হবে স্কেলার রাশি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলাম? এবার দেখো সেম সিচুয়েশনটা এখানে আমরা দেখছি। সেম সিচুয়েশন ভাবো না। তো আমরা স্যার এ থেকে বি তে গেলাম কত মিটার? 4 মিটার। ওকে, এ থেকে বি তে গেলাম 4 মিটার। এবার এ থেকে বি থেকে গেলাম 4 মিটার, এটা তাহলে একটা দিক আছে। কোন দিকে গেলাম স্যার? পূর্ব দিকে গেলাম। তেমনি ধরো বি থেকে সি তে গেলাম, বি থেকে সি তে গেলাম, এটা গেলাম 3 মিটার। এবার যদি বলি আমার স্মরণ কত হবে স্যার, তাহলে স্মরণ কি করে বার করবো স্যার? দেখো স্মরণ কাকে বলে ভালো করে বুঝবো। স্মরণ কাকে বলে স্যার? এটা কি প্রাথমিক অবস্থান? এটা কি অন্তিম অবস্থান? এটা কি প্রাথমিক অবস্থান? আর এটা কি অন্তিম অবস্থান? তাহলে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে একটা সরল রেখা টানো। এই সরল রেখার দূরত্ব বা সরল রেখার দৈর্ঘ্যটাকে বলবা তার স্মরণ। তাহলে কোন একটি গতিশীল কণার প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব তাকে বলা হয় তার কি? স্মরণ। তাহলে এখানে স্মরণ কি করে বার করবো স্যার? পাগল হয়ে যাবো। পিথাগোরাস দাদু আছে না? তাহলে পিথাগোরাসের মাতে কি? অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে স্যার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস কি হবে স্যার? তাহলে কত হয়ে গেল স্যার? 5 মিটার। তাহলে লজিক্যালি আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্মরণ কাকে বলে? প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব। উদাহরণ দিচ্ছি ভালো করে বুঝবা। উদাহরণ দিচ্ছি বলো। ধরো আমি এখান থেকে এত দূর এলাম, এইটা 15 মিটার পথ। আমি এখান থেকে এই গোটা দুনিয়া ঘুরে গেলাম 20 মিটার পথ। এই দুটো কি স্মরণ বোঝায়? এই দুটো কি বোঝায় স্যার? দূরত্ব। এটা এ, এটা বি। স্মরণ কোন জিনিসটা স্যার? স্যার সোজা দাগ টানুন, এইটা স্মরণ। হ্যাঁ না বলো। তাহলে স্মরণের কি দিক আছে? সব সময় প্রাথমিক থেকে অন্তিমের দিকে। তাহলে স্মরণ কি রাশি হবে? তাহলে স্মরণ অবভিয়াসলি ভেক্টর রাশি। তাহলে স্মরণ একটা ভেক্টর রাশি, এ সব সময় প্রাথমিক থেকে অন্তিম অবস্থানে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? এখানে দেখো সেম উদাহরণ নিয়েছিলাম। দূরত্ব কত বেরিয়েছিল স্যার? 7 মিটার। দূরত্ব কত বেরিয়েছিল? কিন্তু স্মরণ কত বেরোলো স্যার? তাহলে সব সময় কোনটা বেশি হবে? দূরত্ব না স্মরণ? দূরত্ব। দূরত্বের মান সব সময় স্মরণের থেকে বেশি হবে। আচ্ছা, দূরত্বের মান স্মরণের থেকে বেশি হবে, ঠিক আছে মানলাম। তাহলে দূরত্ব গ্রেটার দ্যান স্মরণ, অবভিয়াসলি স্যার দূরত্বের মান স্মরণের থেকে বেশি হতে পারে। কখনো কি স্মরণের মান দূরত্বের থেকে বেশি হবে? না স্যার। তাহলে কি কখনো দূরত্ব আর স্মরণ সমান হতে পারে স্যার? হতে পারে? কখনো হবে না। এনিওয়ান? না না। আমি যদি বলি হবে, কি করে হবে? তাহলে হবে নাকি? তাহলে তো হবেই স্যার, আপনি বলে দিয়েছেন। দেখো একটা কণা এ থেকে ছিল,
এ তে, দিয়ে বি তে গেল, এইভাবেও গেল, যেতে পারে না? তাহলে এখান থেকে এইভাবে গেল সরল রৈখিক পথে। তাহলে সরল রৈখিক পথে গেলে এটাই কি তার দূরত্ব, হ্যাঁ না বলো? আর এটাই কি তার সরণ, হ্যাঁ না বলো? তাহলে যদি কণা সরল রৈখিক পথে যায় তখন তার দূরত্ব আর সরণ কি হয়ে যায়? সমান। তাহলে দূরত্ব তো স্যার সমানের সাথে সরণের সাথে সমান হতে পারে। তাহলে দেখো, যখন একই সঙ্গে গ্রেটার দেন আর সমান চিহ্ন কাজ করে তখন এই দুটোকে একসাথে এইভাবে লেখে, জানো কি তোমরা? মনে রাখবি। তাহলে এইটা যদি গ্রেটার দেন আর এটা যদি ইকুয়াল হয় তাহলে এই চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন ইকুয়াল টু, মানে দূরত্ব সরণের থেকে বেশি আর দূরত্ব সরণের সমান হতে পারে, সেই জন্য এই চিহ্নটা আমরা ইউজ করবো, কারণ আমাদের শর্ট কোশ্চেনে এটা আছে দূরত্ব গ্রেটার দেন ইকুয়াল টু সরণ। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? দূরত্ব গ্রেটার দেন ইকুয়াল টু সরণ মানে কি? দূরত্ব সরণের থেকে বেশি হবে বা দূরত্ব সরণের সমান হবে, কিন্তু কখনো এরকম হবে না সরণ দূরত্ব থেকে বেশি। আমি কি বলতে পেরেছি ব্যাপারটা? তাহলে এই হলো সরণ। ক্লিয়ার হলো সরণ দূরত্ব জিনিসটা? বলো, সরণ কি এক প্রকারের পথ, হ্যাঁ না বলো? দূরত্ব দৈর্ঘ্য, তাহলে সরণের একক কি হবে? সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক মিটার, আর মাত্রা কি হবে স্যার? এল। তাহলে এইগুলো সব হচ্ছে সরণের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। ক্লিয়ার হলো? তাহলে দূরত্ব আর সরণ কি বোঝাতে পেরেছি? দূরত্ব কি রাশি? স্কেলার। সরণ কি রাশি? ভেক্টর। ক্লিয়ার হয়েছে? দুটো প্রশ্ন নিচ্ছি, দেখো। ধরো এ বিন্দুতে কোনো একজন ছিল, সে একটা বৃত্তাকার পথ বরাবর এই প্রান্তে এলো বৃত্তের অপর প্রান্তে। ধরো বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে দূরত্ব কত আর সরণ কত? চলো কেউ একজন বলো তো কিছু। কোনো একটা কণা বা তুমি নিজেকে ভাবো, তুমি এখানে দাঁড়িয়েছিলে, দিয়ে তুমি বৃত্তাকার পথ বরাবর এই দিক থেকে এইদিকে এলে, তাহলে তোমার সরণ কত হবে, দূরত্ব কত হবে? বলো দূরত্ব কত হবে বলো। তোমরা কি জানো একটা বৃত্তাকার পথ তার এই বরাবর গেলে তাকে পরিসীমা বলে, হ্যাঁ না বলো? যদি তার ব্যাসার্ধ আর হয় তাহলে বৃত্তের পরিসীমা, পরিসীমা মানে বুঝিস নিশ্চয়, এইটা, এটাকে বলা হয় পরিধি। কি বলা হয়? এই পরিধি মানে লেখা যায় 2 পাই আর, জানিস এটা? এবার জেনেলে। তাহলে এটাকে বলে 2 পাই আর। পাই কি? পাই হচ্ছে 22/7, একটা অমূলদ সংখ্যা। মূলদ অমূলদ নিশ্চয় জানিস, রেশনাল ইররেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা। ক্লিয়ার? 2 পাই আর ধর এটা হয়, তাহলে পুরোটা 2 পাই আর হয়। তাহলে তুই বল আমার এখানে পথটা এখান থেকে এত দূর গেছে, হ্যাঁ না বল? তাহলে পুরো বৃত্ত গেছে, পুরো বৃত্ত গেছে, হ্যাঁ? এখান থেকে এত দূর যাওয়া পুরো বৃত্ত কতটা গেছে? তাহলে এখান থেকে এটা পুরো যদি 2 পাই আর হয়, হাফ কত হবে? তাহলে দূরত্ব কত হবে স্যার? কে বুঝিসনি বল? কে বুঝিসনি বল? কে বুঝনি? কি বুঝলো না বলো? কোন জায়গাটা বুঝলো না বলো? আমাকে বুঝতে হবে যে এই জায়গাটা বুঝলাম। পায়ের জায়গাটা। পাই কি জিনিস জানো না, তাই তো? পাই একটা সংখ্যা, একটা যে কোনো সংখ্যা ধরো, তার মান অনেক বড়, 3.14 হতে 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 অনেক দূর যায়। আমরা বলছি একটা বর্গক্ষেত্র পরিসীমা কি জানো? কত হয় বলো? এটা তো হয়েছে নাকি না হয়নি? বলো, এই বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে তার পরিসীমা কত হবে? এ স্কোয়ার পরিসীমা। তাহলে তুমি খুব ভালো অঙ্ক বোঝো। হ্যাঁ, a⁴ বাবা 4 হয় না? এবার বুঝতে পারছি তুমি কেন বুঝছো না। দেখো বলো, অঙ্ক দেখো, 4 হয়। কি করে 4 হয় বোঝ। পরিসীমা মানে কি? এইগুলো যোগ নাকি রে? তাহলে a প্লাস a প্লাস a প্লাস a কত হয়? 4। তেমনি এটাকেও যদি এরকম ভাবে যোগ করিস, ক্যালকুলেশন করে দেখা গেছে সেটা হয় 2 পাই আর। সেটা কত হয়? মনে থাকবে এবার? এবার এটা হচ্ছে 2 পাই আর, বুঝতে পারলি ব্যাপারটা? বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়? a⁴ 4, মনে থাকবে তো? তুই যেটা বললি ক্ষেত্রফল, সেটা হয় স্কোয়ার, ঠিক আছে? ক্ষেত্রফলটা কত হয় মনে থাকবে? এবার পুরোটা যদি 2 পাই আর, তাহলে হাফ গেছে তো, তাহলে কত হবে স্যার? পাই আর। এবার সরণটা কত হবে স্যার? 2 আর। ভেরি গুড। কেন স্যার? এখান থেকে গেছে আর, এখান থেকে গেছে আর, কেন স্যার এগুলো আর কেন হবে? এগুলো কি ব্যাসার্ধ, হ্যাঁ না বল? বৃত্ত তো, এটা তো কেন্দ্র, তাহলে বৃত্ত থেকে যা টানবা সবই কি ব্যাসার্ধ? তাহলে এটাও যদি ব্যাসার্ধ আর হয়, এটাও ব্যাসার্ধ আর, তাহলে এই পুরো পথটাই কি সরণ, হ্যাঁ না বলো? তাহলে সরণ কত হবে স্যার? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? এই এ স্কোয়ার বুঝতে পেরেছো? বুঝেছো তো বাবা? বুঝো, কোনো ব্যাপার নাই, বুঝেছো তো?
সরণটা ও কি এইখানে ছিল প্রথমে, এখানে গেল, তাহলে সরণ কতটা? এইটা কি সরণ হবে? হ্যাঁ না বলো। তাহলে একটা বৃত্তের এইটা যদি ব্যাসার্ধ হয়, তাহলে এইটা কি আর একটা ব্যাসার্ধ আর হবে? তাহলে টোটাল পথটা কত হবে? এটাই তো সরণ। বুঝতে পেরেছি? চলো তুমি বলো। একটা কণা এখান থেকে জার্নি শুরু করে বৃত্তাকার পথের এখানেই চলে এলো, তাহলে এতে শুরু করেছিল, এতেই এলো, তার ব্যাসার্ধটাকে আমি বলছি কত? আর। তাহলে বলো তো অতিক্রান্ত দূরত্ব কত হবে? কেউ বলবে না, তুমি বলো কত হবে? এ আর দেখো কত হবে অতিক্রান্ত দূরত্ব? 2 পাই আর হবে না? এক্ষুনি তো বোঝালাম যে স্যার এইভাবে ঘুরে এলাম আমি, তাহলে কত হবে? পরিসীমাটাই হবে না? তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে স্যার? কে বুঝিসনি বল, কে বুঝিসনি বল? বুঝেছো? সরণ কত হবে স্যার? 0। ভেরি গুড। কেন? এইখানেই ছিলাম, আবার ঘুরে ওখানে চলে এসেছি। প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে দূরত্ব কত স্যার? 0। কারণ সরণ কাকে বলে? প্রাথমিক আর অন্তিমের মধ্যে যে দূরত্ব। তাহলে এখানে জার্নি শুরু করে ঘুরে ওখানে চলে এলাম, প্রাথমিক আর অন্তিম অবস্থান কি একই বিন্দু? তাহলে সরণ কত হবে স্যার? বুঝতে পেরেছি? অস্মিতা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস অস্মিতা? তো ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি সবাইকে? ক্লিয়ার হয়েছে? লাস্ট বেঞ্চ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? তাহলে কোনো একটা জায়গা থেকে যদি আমি জার্নি শুরু করি দিয়ে আবার যদি ওখানে চলে আসি, তাহলে আমার মোট সরণ কত হবে স্যার? 0। তার মানে তুমি যে হাসপাতালে বা নার্সিং হোমের বেডে জন্মগ্রহণ করেছো, গোটা দুনিয়া ঘুরে যদি সেই নার্সিং হোমের সেই বেডে মারা যাও, তোমার সারা জীবনের সরণ কত হবে? 0। চেষ্টা করবে সেই বেডটাকে বুক রাখার। সরি, জোকস অ্যাপার্ট, চিন্তা করো না, জোকস অ্যাপার্ট। তাহলে আমি কি বোঝাতে পেরেছি ব্যাপারটা? তাহলে পৃথিবীতে কোনো সরণই হবে না তোমার, সরণ কত হবে? 0। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পারলাম সবাইকে? যাক, জোকস অ্যাপার্ট, কেউ সবাই বেঁচে থাকো বহু বছর, চিন্তা করো না, আমাকে মায়নাপত্র দিতে থাকো। ওকে, চলো একদম ক্লিয়ার হয়েছে বলবে? চলো এবার পড়বো হচ্ছে দ্রুতি আর বেগ। এবার কি পড়বো? দ্রুতি আর বেগ। সবাই কি বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো মনে? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছি, বুঝতে পারছো? বোঝাতে পারছি সবাইকে নাকি বুঝতে পারছি না, খালি ভাট বকেই যাচ্ছি আমি? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো বাবু? ক্লিয়ার? অঙ্কিতা বুঝতে পেরেছো? দ্রুতি কাকে বলে? ধরো আমার এখান থেকে এত দূর যাব, এই পথটা হচ্ছে 12 মিটার, কিন্তু আমি যাচ্ছি 2 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে কত পথ যাচ্ছি স্যার? 6 মিটার। এটাকে বলা হয় দ্রুতি। তাহলে প্রতি একক সময়ে কোনো কণা যতটা পথ যায় তাকে কি বলা হয়? তার দ্রুতি। একক সময়ে কোনো কণা যে পরিমাণ পথ যায় তাকে কি বলা হয়? তার দ্রুতি। একক সময়ে কোনো কণা যে পথ যায় তাকে বলা হয় তার কি? দ্রুতি। সেই জন্য দ্রুতি সমান আমরা লিখবো অতিক্রান্ত পথ। অতিক্রান্ত পথ বাই কি লিখবো স্যার? সময়। অতিক্রান্ত পথ বাই সময়। সেই জন্য দ্রুতি মানে কি হবে? অতিক্রান্ত পথ বাই সময়। দিদি এদের অ্যাটেন্ডেন্স নিয়েছেন? ও, তাহলে দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত পথ বাই সময়। দ্রুতি হচ্ছে অতিক্রান্ত পথ বাই সময়। এখন দেখো, অতিক্রান্ত পথ বাই সময় হওয়ার জন্য এর সিজিএস একক কি হবে বলতো স্যার? সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই একক কি হবে স্যার? মিটার পার সেকেন্ড। আর মাত্রা কি হবে স্যার? LT⁻⁻1। এটা হচ্ছে গল্প, ঠিক তো? তাহলে আমি কি বোঝাতে পারলাম? দ্রুতি, তাহলে দ্রুতি মানে অতিক্রান্ত পথ বাই সময়। এবার বলো, অতিক্রান্ত পথ এটা কি স্কেলার রাশি? হ্যাঁ স্যার। সময় কি স্কেলার রাশি? হ্যাঁ স্যার। দুটো স্কেলার রাশি সবসময় কি রাশি দেয়? স্কেলার রাশি। সেই জন্য দ্রুতি কি রাশি হবে স্যার? মনে থাকবে, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। ক্লিয়ার হলো? দ্রুতি স্কেলার রাশি। তাহলে এই হচ্ছে গল্প দ্রুতি। ক্লিয়ার? বেগ কাকে বলে? তাহলে কোনো একটি কণার অতিক্রান্ত পথ বাই সময়কে দ্রুতি বলছি। তাহলে বেগ কাকে বলবে? বেগ হবে সরণ বাই সময়, একে বলবো আমরা বেগ। সরণ বাই সময়কে কি বলবো? বেগ। বলো, সরণ কি রাশি? ভেক্টর। আর সময় কি? স্কেলার। আমরা কি জানি? ভেক্টর আর স্কেলার মিলে ভেক্টরও তৈরি করতে পারে অথবা স্কেলার। সরি, দুটো ভেক্টর মিলে সর্বদা কি তৈরি করে? ভেক্টর অথবা স্কেলার। কিন্তু ভেক্টর আর স্কেলার মিলে সর্বদা কি তৈরি করবে? ভেক্টর। কি বললাম? দুটো স্কেলার রাশি সর্বদা কি রাশি তৈরি করে? স্কেলার। দুটি ভেক্টর রাশি সর্বদা কি তৈরি করে? স্কেলার অথবা ভেক্টর।
কিন্তু একটা ভেক্টর আর একটা স্কেলার হলে সর্বদা সেটা কি হবে স্যার? ভেক্টর রাশি। সেই জন্য বেগ কি রাশি? ভেক্টর রাশি। ক্লিয়ার হলো এত পর্যন্ত? বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা যদি উদাহরণটা নিই, তাহলে এখানে গেছিলাম 4 মিটার, এখানে গেছিলাম 3 মিটার, তাহলে দেখো এইটুকু কত পেয়েছিলাম? 5 মিটার। তাহলে আমরা যদি বলি এখান থেকে এত দূর যেতে, এইখান থেকে এত দূর যেতে আমার টোটাল সময় লেগেছে 2 সেকেন্ড, তাহলে বেগ কত হবে স্যার? বেগ হবে 5/2। হ্যাঁ না বলো? 2.5 মিটার পার সেকেন্ড। তার মানে মোট সরণ, এটা কি সরণ? তাহলে সরণ বাই সময়কে আমরা কি বলছি? বেগ। তাহলে বলো তো সরণ বাই সময় যদি বেগ হয় অনুপাত, তাহলে পরে সরণের একক কি ছিল স্যার? সেন্টিমিটার, আর সময়ের একক কি ছিল? সেকেন্ড। সেই জন্য সিজিএস পদ্ধতিতে বেগের একক কি হবে স্যার? সেন্টিমিটার পার। এসআই একক কি হবে তাহলে? মিটার পার। আর মাত্রা কি হবে? -1। তাহলে আমরা সরণের ক্ষেত্রে, বেগের ক্ষেত্রে দেখলাম তার একক কি হয়? সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম ব্যাপারটা? এসআই পদ্ধতিতে কি হলো তাহলে? মিটার পার বলো। আর মাত্রা কি হলো? LT টু দি পাওয়ার। বুঝতে পেরেছো সবাই? বেগ কি রাশি? ভেক্টর। আর আমাদের দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। ক্লিয়ার হয়েছে আদ্র পর্যন্ত? স্কেলার আর ভেক্টরের মধ্যে গল্প ক্লিয়ার? চলো এবার আমরা পড়বো সমদ্রুতি, অসমদ্রুতি, গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি। সমবেগ, অসমবেগ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ। সমদ্রুতি কাকে বলে? সমদ্রুতি কাকে বলে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ নিচ্ছি। দেখো, ধরো এই আসতে, ধরো একটা কণা যাচ্ছে, একটা কণা যাচ্ছে, ধরো ভাবো ভাবো একটা কণা যাচ্ছে, আমি 1 সেকেন্ডে গেলাম 2 মিটার, পরের 1 সেকেন্ডে গেলাম 2 মিটার, পরের 1 সেকেন্ডে গেলাম 2 মিটার। আমি কি প্রতি 1 সেকেন্ডে 2 মিটার করে যাচ্ছি? তার মানে এই 1 সেকেন্ড আমি কত গেলাম স্যার? 2 মিটার। এই 1 সেকেন্ড আমি কত গেলাম স্যার? 2 মিটার। এই 1 সেকেন্ড আমি কত গেলাম স্যার? 2 মিটার। আমি কি একই সময়ে একই ব্যবধান অতিক্রম করছি? তাহলে কোনো একটি কণা একই সময়ে যদি একই ব্যবধান অতিক্রম করে, তখন সে যে দ্রুতিতে থাকে তাকে কি বলবো? সমদ্রুতি। তাহলে সমদ্রুতি মানে কি? তার দ্রুতিটা পরিবর্তন হবে না স্যার। কেন? ভালো করে দেখো, দ্রুতি কেন পরিবর্তন হবে না? আচ্ছা এখানে দ্রুতি কত হবে? এখানে যদি দ্রুতি দেখো স্যার 2 মিটার পার 1 সেকেন্ড। হ্যাঁ না বলো? কেন? সরণ বাই পথ বাই সময়। আচ্ছা এখানে দ্রুতি কত হবে স্যার? 2 মিটার বাই 1 সেকেন্ড। এখানে কত হবে স্যার? 2 মিটার বাই 1 সেকেন্ড। দেখো প্রত্যেকটা কেসে আমার দ্রুতিটা কি থাকছে? একই। তাহলে আমার যদি কোনো গতিপথে দ্রুতির মান একই থাকে, দ্রুতি না পাল্টায়, তখন তাকে কি বলবো? সমদ্রুতি। আমি কি বলতে পারলাম? কিন্তু যদি দ্রুতি পাল্টে যায়, কি দ্রুতি হবে? অসমদ্রুতি। উদাহরণ দিচ্ছি দেখো, ধরো 1 সেকেন্ডে গেলাম 2 মিটার, কিন্তু পরের 1 সেকেন্ডে গেলাম 4 মিটার। আবার পরের 1 সেকেন্ডে মনে হলো আমি কিছুই গেলাম না, 1 মিটার গেলাম। দেখো সমান হচ্ছে না। তাহলে এই রকম দ্রুতিকে কি বলবা? অসমদ্রুতি। আমি কি সমদ্রুতি অসমদ্রুতি বুঝতে পারলাম? তাহলে দ্রুতি, যাত্রাপথে দ্রুতি যদি একই থাকে সমদ্রুতি, একই না থাকলে অসমদ্রুতি। ক্লিয়ার হলো? গড় দ্রুতি কাকে বলে? মোট পথ বাই মোট সময়। উদাহরণ দিচ্ছি দেখো, উদাহরণ দিচ্ছি। আচ্ছা এখানে বলো, এখানে যদি আমি গড় দ্রুতি বার করতে চাই, গড় দ্রুতি, এখানে গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি স্যার মোট পথ, মোট পথ কত আছে? মোট পথ কত স্যার? 2 + 2 + 2। এটাই কি মোট পথ? হ্যাঁ না বলো? আর মোট সময় কত স্যার? 1 + 1 + 1। তাহলে কত হচ্ছে স্যার? 6/3 মানে কত? 2। দেখো তো 2 বেরিয়েছে কিনা? তার মানে গড় দ্রুতিটা কি? অ্যাকচুয়ালি সমদ্রুতি। তার মানে আমরা গড় দ্রুতি বলতে বোঝাচ্ছি মোট পথ বাই মোট সময়। তার মানে ধরো একটা কণা S1 পথ গেল T1 সময়ে, S2 পথ গেল T2 সময়ে, S3 পথ গেল T3 সময়ে। তাহলে বলো তো গড় দ্রুতি কত হবে? স্যার গড় দ্রুতি হবে মোট পথ বাই কত স্যার? মোট সময়। আমি কি ঠিক লিখলাম না ভুল লিখলাম? কেউ একজন বললো ভুল লিখলাম। ক্লিয়ার হয়েছে? S1 + S2 + S3 বাই T1 + T2 + T3। তোমার হাসিটা এখানে চলে এসেছে। সুন্দর হাসি। চলো বুঝতে পারলাম? এতদূর কি ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলাম? দাঁত দেখে আসছে এবার স্যার আমার হাসিটা ক্যাচ আপ হোক। ঠিক আছে, জোকস অ্যাপার্ট। চলো এসো। আমি কি বুঝতে পারলাম? তাৎক্ষণিক দ্রুতি। আচ্ছা সমদ্রুতি বুঝাতে পেরেছি, কোনো ডাউট? অসমদ্রুতি বুঝাতে পেরেছি, ডাউট? গড় দ্রুতি বোঝাতে পেরেছি। গড় দ্রুতি মানে মোট পথ বাই
মোট সময়। আচ্ছা, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? তাৎক্ষণিক দ্রুতি ভালো করে বোঝো, কোন একটা গতিপথের খুব ক্ষুদ্র সময় অবকাশে কোন একটি বস্তুর যে দ্রুতি কাজ করে তাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। উদাহরণ দিচ্ছি, ধরো একটা কণা 0 সেকেন্ড থেকে পুরো 100 সেকেন্ড পর্যন্ত যাচ্ছে যাচ্ছে আমি বললাম চলো 51.5 সেকেন্ডে তোমার দ্রুতি কত, এই দ্রুতিটাকে কি বলবা? তাৎক্ষণিক দ্রুতি। খুব ক্ষুদ্র সময় অবকাশে কোন কণার যদি ক্ষুদ্র সরণ হয়, সেই ক্ষুদ্র পথ বা সময়ের অনুপাতকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। মোটামুটি মনে রাখো, ক্ষুদ্র সময় অবকাশে কোন একটা বস্তু কণার তাৎক্ষণিক মোমেন্টের দ্রুতিকে কি বলা হয়? তাৎক্ষণিক দ্রুতি। যেমন ধরো তুমি তোমার বাড়ি যাচ্ছ, ধরো এখান থেকে আমি কথা মানে বলেছি, এখান থেকে রথতলা যাচ্ছ, রথতলা তুমি দৌড়াতে দৌড়াতে যাচ্ছ, ধরো আমি কথা মানে বলছি দৌড়াতে দৌড়াতে যাচ্ছ, আমি পট করে বললাম পোস্ট অফিসে তোমার বেগ কত বা দ্রুতি কত, বুঝতে পারছো ব্যাপারটা? ইনস্ট্যান্ট মোমেন্টে, সেই মোমেন্টে তাৎক্ষণিক দ্রুতি হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তবে এর সংজ্ঞা আরো বড় হয়, সেটা আমি এখন বোঝাচ্ছি না। এটা কি ক্লিয়ার? এই পার্টটা পুরো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ না বলো, ইজ ইট ক্লিয়ার? কোনো সমস্যা নিয়ে বাড়ি যাচ্ছ না তো? পুরো একদম ক্লিয়ার হয়েছে তো? এবার আসো সমবেগ। দেখো বেগের একটা বিশেষ সমস্যা আছে, কি বেগের দিকও আছে মানও আছে। হ্যাঁ না বলো, বেগের মানও আছে দিকও আছে। সেই জন্য বেগকে সমবেগ হতে গেলে তার মানও থাকতে হবে, দিকও থাকতে হবে। তার মানে আমরা যে এখানে উদাহরণ চয়েস করি, এটা মিটিয়ে দিচ্ছি, আমরা যে একটা উদাহরণ চয়েস করি, উদাহরণটা কি ভালো করে বুঝো। ধরো একটা কণা, এদিকে তাকাও, 2 মিটার যাচ্ছে পূর্ব দিকে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে নয় 2 সেকেন্ডে পাবো। আবার 2 মিটার যাচ্ছে পূর্ব দিকে 2 সেকেন্ডে, 2 মিটার যাচ্ছে পূর্ব দিকে 2 সেকেন্ডে। তার মানে প্রতি 2 সেকেন্ডে সে কি 2 মিটার পূর্ব দিকে যাচ্ছে। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে তার বেগের মান, তার দূরত্বের মান আর দিক কি একই আছে? হ্যাঁ স্যার। তাহলে কোনো একটা কণা একই দিকে একই সময় যদি একই পথ অতিক্রম করে, কেন একই দিক হলো? দিক কেন হলো? কারণ ভেক্টর রাশি বেগ। হ্যাঁ না বলো, বেগ ভেক্টর রাশি, তাহলে দিকটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। দ্রুতি কি রাশি? স্কেলার। আমরা এখানে দিক নিয়ে একবারও মাথা গোলাইনি। হ্যাঁ না বলো, কিন্তু এখানে দিক নিয়ে মাথা গোলাতে হচ্ছে কেন? বেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে কোনো একটি কণা একই সময়ে একই দিকে যদি একই পথ অতিক্রম করে, তখন তার যে বেগ হয় তাকে কি বলা হয়? সমবেগ। তখন তার বেগকে কি বলবো? সমবেগ। তার মানে এখানে যে উদাহরণটা নিচ্ছিলাম, পূর্ব দিকে বারবার সে 2 মিটার করে যাচ্ছে 2 সেকেন্ড, এরকম বেগকে কি বলবো? সমবেগ। কিন্তু উদাহরণ দিচ্ছি, দেখো ধরো সে 2 মিটার গেল পূর্ব দিকে 2 সেকেন্ডে, কিন্তু 4 মিটার গেল পূর্ব দিকে 2 সেকেন্ডে, কিন্তু কিন্তু 1 মিটার গেল পূর্ব দিকে 2 সেকেন্ডে, কি বেগ হবে স্যার? অসমবেগ। কেন? দেখো দিকটা কি আছে, কিন্তু সরণের মানটা কি হয়ে গেছে? আলাদা। এই জন্য এটা কি হচ্ছে? অসমবেগ। আবার দেখো তাহলে ধরো 2 মিটার যাচ্ছে পূর্ব দিকে 2 সেকেন্ডে, কিন্তু 2 মিটার যাচ্ছে উত্তর দিকে 2 সেকেন্ডে, 2 মিটার যাচ্ছে পশ্চিম দিকে 2 সেকেন্ডে, এটাও হবে অসমবেগ। অর্থাৎ কোন একটা গতিশীল বস্তুর সময় এর সাপেক্ষে বা সময়ে পথ অথবা দিক যদি কোনো একটা পাল্টে যায়, তখন তার বেগকে সমবেগ বলা যাবে না। অর্থাৎ সমবেগ হতে গেলে দিক আর কোথায় গেলি, দিক আর মানকে সবসময় কি থাকতে হবে? এক। যদি একটা পাল্টে যায় কি হয়ে যাবে? অসমবেগ। উদাহরণ দিচ্ছি, দেখো ভালো করে বুঝবা, উদাহরণ দিচ্ছি, উদাহরণটা ভালো করে বোঝো। যে ধরো একটা বৃত্তাকার পথে কোনো কণা চলছে, কি সুন্দর গোল হয়েছে রে বাবা, চলো তাই না, একটা বৃত্তাকার পথে চলছে। এবার এই বৃত্তাকার পথে ভাবো আমি একটা ঢিলকে নিয়ে ঘোরাচ্ছি, এটা কি গতি? বৃত্তীয় গতি। হ্যাঁ না বলো, বৃত্তীয় গতি। এবার ধরো আমি কোনো এক মোমেন্টে এসে তুমি কি করলে? ঝট করে দড়িটা কেটে দিলে, তাহলে সেই মোমেন্টে ঢিলের গতি তার স্পর্শক বরাবর হবে। হ্যাঁ না বলো, স্পর্শক বরাবর হয়। অর্থাৎ গতিটা সবসময় স্পর্শক বরাবর হয়। তাহলে এখানে স্পর্শক হলে পরে এদিকে স্পর্শক এরকম ভাবে হবে। হ্যাঁ না বল, গতিটা সবসময় কোন দিকে হয়? স্পর্শক। তাহলে এইটা কি তার গতির অভিমুখ? হ্যাঁ না বলো, হ্যাঁ স্যার, এটা অভিমুখ। কিন্তু দেখো অভিমুখ দ্রুতির ওপর ডিপেন্ড করে না। কার উপর ডিপেন্ড করে? বেগের। তার মানে আমরা কি বলতে পারি এগুলো হচ্ছে বেগের অভিমুখ? হ্যাঁ না বল। তাহলে প্রত্যেকটা মুহূর্তে কি বেগের অভিমুখ পাল্টে যাচ্ছে? প্রত্যেক মুহূর্তে কি বেগের অভিমুখ পাল্টে যাচ্ছে? হ্যাঁ না?
কিন্তু তার বেগের মানটা কি থাকছে, দেখ একই থাকছে। কেন বলতো? প্রত্যেক সময় সে একই পথ অতিক্রম করছে। তাহলে এখানে দেখ বেগের মান একই থাকছে, কিন্তু অভিমুখ কি হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। এটাকে কি সমবেগ বলবো না অসমবেগ? অসমবেগ। কেন? মান একই থাকছে কিন্তু অভিমুখ কি হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। তাহলে এটাকে কি বলবো? অসমবেগ। কিন্তু যেহেতু মানটা একই থাকছে, তাহলে কণা কি একই সময় একই পথ যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে একই সময় যদি কণা একই পথ যায় কি বলে তাকে? সমদ্রুতি। তাহলে বৃত্তাকার পথে চলমান কোনো একটা বস্তু কি সমদ্রুতিতে আছে? হ্যাঁ না বলো? তাহলে বৃত্তাকার পথে কোনো একটা বস্তু কি সমদ্রুতিতে আছে? হ্যাঁ স্যার। কিন্তু সে কি সমবেগে আছে? কি বেগে আছে? এইটাই তোমাদের স্কুলের পরীক্ষায় দেবে। কি দেবে? যে কোনো একটা বস্তু সমদ্রুতি থাকলেও সেটি অসমবেগে থাকবে, কিন্তু সে যদি সমবেগে থাকে সর্বদা কেস থাকবে সমদ্রুতিতে থাকবে। তাহলে কোনো একটা বস্তু যদি সমদ্রুতিতে থাকে তার মানেই যে সে সমবেগে থাকবে তার কোনো মানে নাই। সমদ্রুতিতে থাকলে সে কি হবে? সমবেগও থাকতে পারে, অসমবেগে থাকতে পারে। কিন্তু সমবেগে থাকলে, যদি কণাটা সমবেগে থাকে, তাহলে সে সর্বদা কিসে থাকবে? সমদ্রুতিতে থাকবে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। আমি কি বলতে পারলাম কোশ্চেনটা? এই উদাহরণটা কি বোঝাতে পেরেছি? লিখতে পারবো পরীক্ষায়, আমার নোটসের ডিটেল আছে, চিন্তা করো না। এটা কি বুঝতে পেরেছো? তোমাদের বই থাকলে বই থেকে পড়বে, আর বই না থাকলে তখন নোটসের হেল্প নাও। ক্লিয়ার হয়েছে? বই থাকলে আগে বই থেকে পড়বে, বারবার বলছি আমি, কিন্তু বই থাকলে বইয়ের পড়া পড়বে আগে। ক্লিয়ার হয়ে যায় দুর্বন্ধ? ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পেরেছি? তাহলে বলো সমদ্রুতি অসমদ্রুতি বোঝার পর সমবেগ অসমবেগ বোঝালাম। তাহলে বলো গড় বেগ কাকে বলে স্যার? স্যার গড় দ্রুতি মানে মোট পথ বাই মোট সময়। তাহলে গড় বেগ মানে কি বলবো স্যার? মোট সরণ বাই মোট সময়। হ্যাঁ না বলো? তাহলে মোট সরণ বাই মোট সময়কে কি বলবো? গড় বেগ। আর তাৎক্ষণিক বেগ কোন ক্ষুদ্র সময় অবকাশে কোন একটা বস্তুর বেগকে কি বলা হয়? তাৎক্ষণিক বেগ। হ্যাঁ না বলো? ক্লিয়ার হয়েছে এই লাইনটা? এই পেজটা কি ক্লিয়ার হয়েছে সবার? কারো কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে বলো। কারোর কোনো জায়গায় অসুবিধা হলে বলো। কারোর কোনো জায়গায় অসুবিধা হলে বলো। কোন জায়গাটা? সব 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 1 ঘন্টার ক্লাস নাকি? অসমবেগ। যদি কোনো কণার বা গতিশীল কণার একই সময়ে বেগ, একই সময়ে সরণ, এর মান এবং অভিমুখের মধ্যে যে কোনো একটা পাল্টে যায়, হয়তো তার মান পাল্টে গেল, না হয় তার অভিমুখ পাল্টে গেল, কিছু একটা পাল্টে গেলে তার মধ্যে যে বেগ কাজ করে তাই কি বলা হয়? অসমবেগ। দেখো তাই হয়েছে। দেখো মানটা পাল্টে গেছে, অসমবেগ। দেখো মান একই আছে, অভিমুখ পাল্টে গেছে, অসমবেগ। সেজন্য কি বললাম, এখানে প্রত্যেকটা মুহূর্তে তার অভিমুখ কি হয়ে যাচ্ছে স্যার? পাল্টে যাচ্ছে। অভিমুখ পাল্টে গেছে বলে এখানে কি বেগ কাজ করছে? অসমবেগ। অভিমুখ পাল্টে গেছে বলে এখানে কি বেগ কাজ করছে? অসমবেগ। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? বুঝতে পেরেছি? কোন এক ক্ষুদ্র সময় অবকাশে কোন একটি কণার সরণ এবং সময়ের যে অনুপাত তাকে বলা হয় তাৎক্ষণিক বেগ। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা পড়বো ত্বরণ। ত্বরণ কাকে বলে? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে বেগ বৃদ্ধির হারকে, যারা এইটা আমার কাছে পড়েছো, ত্বরণ পড়িয়েছিলাম, মনে করে দেখতে পারো। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কারা সাইন করনি? বেগ বৃদ্ধির হারকে এমাকে লিখে দিলাম, ত্বরণ বলে। তাহলে বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলছি? ত্বরণ বলছি। সবাই সাইন করেছো অ্যাটেন্ডেন্স শিটে? করলে বাবা, আরে এখানে করতে হবে তো, তুই যেদিন প্রেজেন্ট থাকবি সেদিন দিবি। বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। ক্লিয়ার হয়েছে? সবাই সাইন করেছো তো অ্যাটেন্ডেন্স শিটে? এখান থেকে নাম উঠবে। ক্লিয়ার? বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। এখন তাহলে ধরো কোন একটা কণার বেগ বৃদ্ধির হার, তাহলে ত্বরণ মানে কি স্যার? ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বাই কি লিখি বলতো? কি জানিস? এইটা পড়েছিস? সময়। বেগ বৃদ্ধি বাই সময়। আচ্ছা, আমরা যদি ত্বরণের একক বার করতে চাইতাম, কার একক? ত্বরণের একক, তাহলে বলতো কি হবে? তাহলে স্যার বেগ বৃদ্ধি মানে কি বেগের একক হতো? হ্যাঁ না বলতো? তাহলে বেগের একক বাই নিচে কি লিখতাম স্যার? সময়ের একক। আচ্ছা বেগের একক মানে কি স্যার? বেগের একক মানে দৈর্ঘ্যের একক বাই সময়ের একক। হ্যাঁ না বল? জানিস তো, এর আগের ক্লাসে করিয়েছি। তাহলে বেগের একক মানে কি হবে স্যার? দৈর্ঘ্যের একক, ভালো করে শোন, বাই কি হবে স্যার? সময়ের একক। কে বুঝলি না এই জায়গাটা বল? বেগ মানে কি? দূরত্ব বাই সময়,
দূরত্ব মানে দৈর্ঘ্যের একক, সময়ের একক। তাহলে বেগের একক হলো দৈর্ঘ্যের একক বা সময়ের একক। এই সময়ের একক কি ফেল না? না, একেও তো আমাকে লিখতে হবে নাকি, 1/, সময়ের একক। তাহলে যদি এখন কোশ্চেন আমাদের দেয় ত্বরণের এককে সময় কথাটা কবার আসে রে? দেখ তো কবার আসছে, দুবার। কি আসছে? সময়ের একক তার স্কোয়ার। তাহলে সময়ের এককটা দুবার কেন আসছে স্যার? না তো একবার বেগের একক বোঝাতে আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে। তাহলে ত্বরণের এককে সেকেন্ড কথা বা সময় কথাটা কবার আসছে? দুবার। একবার কি বোঝাতে? একবার বেগের একক বোঝাতে আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে। কথাটা মাথায় রাখবো, ত্বরণের এককে সেকেন্ড কথাটা কবার আসে? দুবার। একবার বেগের একক বোঝাতে আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে। বুঝতে পারলাম ব্যাপারটা? দেখো, বেগ বৃদ্ধির হার বোঝাতে। ক্লিয়ার? ত্বরণের সিজিএস একক কি হবে? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, স্কুলে পরীক্ষা দেয়। হ্যাঁ, সিজিএস একক হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার। এসআই একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা কি হবে? এলটি টু দি পাওয়ার মাইনাস, মাত্রা কি হবে? এলটি টু দি পাওয়ার মাইনাস 2। ক্লিয়ার? ধরো কোনো একটা কণা ইউ প্রাথমিক বেগে চলছিল, তাহলে প্রাথমিক বেগকে কি দিয়ে লিখবো? প্রাথমিক বেগকে কি দিয়ে লিখি আমরা, বল? ইউ দিয়ে। তো আমরা সব সময় মাথায় রাখবো প্রাথমিক বেগকে কি দিয়ে লিখবো? ইউ দিয়ে। তাহলে কোনো একটি কণা ইউ বেগে চলছিল, হ্যাঁ না না বল? টি সময় পর, টি সময় পর তার বেগ হলো ভি। এই বেগটাকে বলি অন্তিম বেগ। তাহলে একটা কথা মাথায় রাখবো, প্রাথমিক বেগ লিখবো আমরা কি দিয়ে? ইউ দিয়ে। অন্তিম বেগ কি দিয়ে লিখবো? ভি দিয়ে। প্রাথমিক বেগ কি দিয়ে লিখবো? ইউ দিয়ে। অন্তিম বেগ কি দিয়ে লিখবো? ভি দিয়ে। তার মানে এই চ্যাপ্টারের কোনো জায়গায় ভি আছে মানে সেখানে কি আছে? অ্যাকচুয়ালি অন্তিম বেগ। ইউ আছে মানে কি আছে? ক্লিয়ার? তাহলে আমাকে বল ত্বরণ, আমাকে বল ত্বরণ, ত্বরণকে কি দিয়ে লিখিস রে? মনে আছে? এ দিয়ে। কেন বলতো? ত্বরণের ইংলিশ হচ্ছে অ্যাক্সিলারেশন। ত্বরণের ইংলিশ কি হচ্ছে? অ্যাক্সিলারেশন, বলে এ দিয়ে লিখি। তাহলে এ মানে কি বলেছি? বেগ বৃদ্ধি বাই সময়। বলো বেগ বৃদ্ধি এখানে কত হয়েছে? ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। যদি ভি এর মান ইউ এর থেকে বেশি হয়, হ্যাঁ না না বল? ভি এর মানটা যদি ইউ এর থেকে বেশি হয় তাহলে ভি মাইনাস ইউ। তাহলে বেগ বৃদ্ধি কত? ভি মাইনাস ইউ বাই টি। এটাই কি তোরা পড়েছিলিস ফর্মুলা? ত্বরণ সমান ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ না না বল? তাহলে ত্বরণ মানে কত হয়ে গেল? ভি মাইনাস ইউ বাই টি। আমার নোটসও আছে দেখবি, তাহলে তোদের বইও থাকবে দেখবি, ঠিক আছে? উল্টাস নিও না। তাহলে ত্বরণ মানে কি হলো? বেগ বৃদ্ধির হার। বুঝতে পারলাম? তাহলে বেগ বৃদ্ধি বাই সময়, তার মানে বেগ বৃদ্ধি কত হয়ে গেছে? ভি মাইনাস ইউ। আর সময় কত? বাই টাইম, সময়। তাহলে বেগ বৃদ্ধি বাই সময়, এটাকে বলছি আমরা কি? ত্বরণ। ক্লিয়ার হয়েছে? যেমন আমরা আগে পড়লাম, এখানেও কি থাকবে? সমত্বরণ। তাহলে সমত্বরণ কাকে বলে? একই সময়ে কোন কণার বেগের পরিবর্তন যদি একই হয়, আই রিপিট, একই সময়ে কোন কণার যদি বেগের পরিবর্তন একই হয় তাহলে তার যে ত্বরণ কাজ করে তাকে কি বলা হয়? সমত্বরণ। একই না হলে কি হবে স্যার? অসমত্বরণ। তাহলে মোট বেগের পরিবর্তন বাই সময়কে কি বলবো? গড় ত্বরণ, হ্যাঁ না না বলো? মোট বেগ পরিবর্তন বাই সময়কে কি বলবো? মোট বেগ পরিবর্তন বাই সময়কে কি বলবো? আর কোন এক ক্ষুদ্র মুহূর্তে ত্বরণকে কি বলবো? তাৎক্ষণিক ত্বরণ। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? কে বুঝিসনি বল? কে বুঝিসনি বল? সমত্বরণ, একই সময়ে যদি বেগের পরিবর্তন একই হয় সমত্বরণ, একই না হলে অসমত্বরণ। মোট বেগের পরিবর্তন বাই সময় কি বলবো? আর কোন এক ক্ষুদ্র মুহূর্তের ত্বরণকে কি বলবো? তাৎক্ষণিক ত্বরণ। ক্লিয়ার হয়েছে? ত্বরণ ছাড়াও আমরা আরেকটা রাশি সম্বন্ধে জানি, সেটাকে কি বলে বলতো? মন্দন। মানে সবসময় যে বেগ বাড়বে তার তো কোনো মানে নাই। যেমন ধরো তুমি জগিং করছো, সকালবেলায় ছুটছো, সামনে কুত্তা দাঁড়িয়ে আছে, তুমি কি করবা? বেগ কমিয়ে দেবা। তোমার বেগ কমিয়ে দেওয়া, তুমি যে না স্যার ছুটবো না, সামনে কুকুর আছে কামড়ে নেবে, তাই না? কুকুরের কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? তো ধরো একটা কণা, একটা কণা, তার প্রাথমিক বেগ কি রে? প্রাথমিক বেগ কি দিয়ে লিখি? আর অন্তিম বেগ কি স্যার? এবার বল, এইটা বেশি হবে না এইটা বেশি হবে? এইটা বেশি হবে। কেন এটা বেশি হবে স্যার? কারণ বেগ আমার আস্তে আস্তে কি হবে? কমবে। সেই জন্য ইউ গ্রেটার দেন ভি হবে। তাহলে এক্ষেত্রে ত্বরণ কাজ করছে না মন্দন কাজ করছে? মন্দন। কেন? প্রাথমিক বেগের থেকে অন্তিম বেগের মান কি স্যার? কম। মানে তুমি বেগ কমিয়ে দিয়েছো নাকি, হ্যাঁ না না বলো? বেগ কি হয়ে গেছে? কমে গেছে। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে মন্দন কাকে বলে স্যার? বেগ হ্রাসের হারকে কি বলা হয়? মন্দন। বেগ হ্রাসের হারকে কি বলা হয়?
বেগ হ্রাসের হারকে কি বলা হয়? সেই জন্য মন্দন সমান কত হবে? ভালো করে তাকা, মন্দন মানে কত হবে বলতো? তাহলে বেগ হ্রাস মানে কি বলতো? ভি মাইনাস ইউ হবে না ইউ মাইনাস ভি? কেন বেশি থেকে ছোট? হ্যাঁ না বল। তাহলে ইউ মাইনাস ভি বাই কত লিখবো স্যার? টি। আচ্ছা একটা যদি মাইনাস কমন নিয়ে নিতাম তাহলে স্যার ভি মাইনাস ইউ বাই টি হতো। আচ্ছা এটা মানে কি দেখেছি কোথাও? এটা মানে কি স্যার? ত্বরণ। হ্যাঁ না বল, কি চোখে পড়ছে না? এটা মানে কি স্যার? ত্বরণ। তো সেই জন্য ঋণাত্মক ত্বরণকে কি বলে স্যার? তাহলে ঋণাত্মক ত্বরণকে কি বলবো? এটা মনে থাকবে যে ঋণাত্মক ত্বরণকে কেন মন্দন বলে। তাহলে ঋণাত্মক ত্বরণকে কি বলছি? মন্দন। দেখো মন্দন সমান মাইনাস অফ ত্বরণ মানে ঋণাত্মক ত্বরণকে কি বলছি? মন্দন। ক্লিয়ার? তাহলে দেখো ত্বরণের একক যা হবে মন্দনের এককও সেম হবে। যেমন সিজিএস পদ্ধতিতে মন্দনের একক হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার, এসআই পদ্ধতিতে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আমরা মাত্রা যদি দেখি এলটি টু দি পাওয়ার -2 হবে। ক্লিয়ার? আমরা যেমন সমত্বরণ পেলাম সেরকম কি সমমন্দন পাবো? হ্যাঁ স্যার। কোনো এক সময় বা কোনো এক গতিশীল কণার একই সময়ে বেগের হ্রাস পাওয়ার পরিমাণ যদি একই রকম হয় তাহলে তার মন্দনকে কি বলবো? সমমন্দন। একই না হলে কি হবে স্যার? বুঝতে পারছি একই জিনিস। যতটা পরিমাণ বেগ হ্রাস হলো তাকে যদি সময় দিয়ে ভাগ করো কি পাবা? গড় ত্বরণ। আর কোন এক ক্ষুদ্র মুহূর্তে তার যে মন্দন কাজ করবে তাকে কি বলবো? তাৎক্ষণিক মন্দন। এতদূর কি ক্লিয়ার হয়েছে? আজকের ক্লাসে কি আমি কোনো জায়গায় বোঝাতে মিস্টেক করেছি বা কিছু কারোর মাথায় ঢোকেনি এরকম কিছু আছে? সবাই বুঝেছো কি কি পড়ালাম আজকে? তাহলে একটু রিক্যাপ করে নিই একটু চট করে। তাহলে মনে করো, দেখো আমরা পড়েছিলাম বল ও গতি, প্রথমে পড়েছিলাম স্থিতি ও গতির আপেক্ষিকতা, তারপর কি পড়ালাম স্যার? নির্দেশ তন্ত্র, মনে পড়ছে সব? দেখো তারপর পড়ালাম কি? গতি। কি কি পড়ালাম? চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, পর্যাবৃত্ত গতি, সরল দোল গতি। তারপর কি পড়ালাম স্যার বলো? তারপর গতি সংক্রান্ত কয়েকটি বিষয় কি পড়ালাম? সরণ, কি পড়ালাম? দূরত্ব, দ্রুতি, বেগ, সমদ্রুতি, অসমদ্রুতি, সমবেগ, অসমবেগ, এগুলো সব পড়ালাম। তারপর কি পড়ালাম স্যার? ত্বরণ। তারপর কি পড়ালাম? মন্দন। আমি পুরো জিনিসটা কি বোঝালাম? তাহলে আমাদের নোটসে যেটা নোটস আছে, আমাদের অ্যাকর্ডিং টু মাই নোটস আমাদের পড়া হয়েছে 27 পাতায় লেখচিত্রের সাহায্যে গতির ব্যাখ্যার আগে পর্যন্ত। অভিনবর বইটা একটু বার করো কেউ। অভিনব কেউ বই এনেছো? ভট্টাচার্য ব্রাদার্সের মহাকালী কই? এই তো। তাহলে নোটসের 27 পেজের লেখচিত্রের আগে পর্যন্ত এতদূর পর্যন্ত পড়ানো হয়ে গেছে। যারা এই বই ফলো করছো অভিনব, যারা অভিনব এই বইটা মোটামুটি ভালো, অভিনব বই যারা ফলো করছো তাদের ক্ষেত্রে পড়ানো হয়েছে পেজ নাম্বার, যারা অভিনব বই ফলো করছো তাদের পড়ানো হয়েছে পেজ নাম্বার 23 পর্যন্ত। পেজ নাম্বার 23 দেখে নাও। এই যে গাণিতিক পদ্ধতিতে গতির সমীকরণ এর আগে পর্যন্ত, গাণিতিক পদ্ধতিতে গতির সমীকরণের আগে পর্যন্ত, গাণিতিক পদ্ধতিতে গতির সমীকরণের আগে পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লাস বুঝতে কোনো অসুবিধা আজকে? তাহলে আমরা গতি সম্বন্ধে ফার্স্ট ক্লাস শেষ করলাম।